জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাই, আহ, স্ক্রিন দেখা যাচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক সবাই সেটিং এ গিয়ে আপনারা একটা কাজ করতে পারেন। সেটিং এ গিয়ে ভিডিওতে গিয়ে আপনারা হচ্ছে সেন্ড রেজলিউশন সেটা হচ্ছে 720p এবং রিসিভ রেজলিউশন সেটা 1080p করে রাখতে পারেন বেসড অন স্পিড। সো এতে করে দেখা যাচ্ছে ভাইয়ের সেশনটা ভালোভাবে দেখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি শুরু করেন। oops. Okay, ঠিক আছে, আমি স্টার্ট করতেছি। শুরুতে সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য আহ, এবং এই ধরনের একটা টপিকে ইন্টারেস্ট রাখার জন্য। অনেকে আমি একটু হাই লেভেল জিনিসপত্র দেখে অ্যাভয়েড করে। So, আপনারা ইন্টারেস্টেড হয়েছেন, এটাতে রেজিস্ট্রি করছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। সো আমরা আজকে স্কেলিং অফ ডিজাইন সিস্টেম নিয়ে কথাবার্তা বলবো। সো ওইটা নিয়ে শুরু করার আগে আমি একটু সবার সাথে কাইন্ড অফ লাইক একটু ডিফারেন্ট ওয়েতে পরিচিত হতে চাচ্ছি। So, আমরা শুরুতে একটা পোলের মতো আয়োজন করব, যে জানার চেষ্টা করতেছি আপনারা কে কিভাবে আম, এই ডিজাইন সিস্টেমের সাথে ইনভলভ আছে। সো পোলটা তো মনে হয় গায়েব হয়ে গেছে। আচ্ছা, এটা কি ডিভাইস ওয়াইজ সেভ হয়? এটাও হতে পারে। দাঁড়ান, আমি হচ্ছে Because ক্রিয়েট আমি করে দিচ্ছি ভাই। কাউকে প্রবাবলি ডিভাইস ওয়াইজ সেভ হয়, আমার আরেকটা ডিভাইস থেকে করা ছিল। আম, আচ্ছা, আমি এখানে এখন কুইকলি ক্রিয়েট করে ফেলতেছি। আহ, কোনো অপশন কি দিব ভাইয়া? মানে করলে তো হ্যাঁ অপশন হ্যাঁ, দিতে আমি হবে। দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা আমি আচ্ছা আচ্ছা, তাহলে আমি করছি না করে ভাই। দিচ্ছি। হ্যাঁ sure. আম, ওকে, আমি লঞ্চ করতেছি সবার জন্য। জি হ্যাঁ। সবাই কি পোলটা দেখতে পাচ্ছেন? জি ভাই, পোলটা শুরু হয়েছে। হ্যাঁ, আপনারা কাইন্ডলি হচ্ছে কুইকলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। জি সবাই একটু কাইন্ডলি পোলটা খুব ফার্স্ট দেখা যাচ্ছে। ফিল করার চেষ্টা করবেন। মনিদুল ভাই কিছু বলছেন? 19টা 20টা হয়েছে, বাট আমরা আর কিছুক্ষণ দেখি, তারপরে আমরা কাউন্টিং পোলটা এন্ড করে দিব। ওকে, সবাই হয়তো রেসপন্ড করছেন না বলে। আচ্ছা, যতটুকু পেয়েছি ততটুকুতে আমরা দেখতে পাচ্ছি যে আম, একটা সিগনিফিকেন্ট পোর্শনই আমরা ডিজাইন সিস্টেমের সাথে কোনো না কোনো ভাবে ইনভলভ। অলমোস্ট 25% আমরা
আর নিজেরা বিল্ড বা মেইনটেইনের সাথে জড়িত আছি। আর অলমোস্ট 50% তার উপরে আমরা আছি যারা রেগুলারলি অর লাইক সামওয়াট লাইক সাম কোন একটা লেভেলে আমরা ডিজাইন সিস্টেম আমাদের দৈনন্দিন কাজে ইউজ করি। সো সো আমি এই জন্য আসলে লাইক যেহেতু অলমোস্ট 75% বা তার বেশি মানুষজন অলরেডি আমরা ইউজ করতেছি ডিজাইন সিস্টেম বা এটার সাথে জড়িত আছি। সো আমরা হয়তো জানি ডিজাইন সিস্টেম কি বা কেন। আমি তারপরে একটু কুইকলি দিব কারণ বাকি 25% পার্টিসিপেন্ট এখনো হয়তো বা রেগুলারলি ইউজ করেন না। সো ডিজাইন সিস্টেম জিনিসটা কি যদি আমরা শর্ট করে যেটা হলো একটা কালেকশন অফ ডিফারেন্ট কম্পোনেন্ট প্রিন্সিপাল এন্ড গাইডলাইন যেটা আমাদেরকে ডিজিটাল প্রোডাক্ট বা কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করতে এবং বারবার ওটা ইউজ করে রিইউজ করতে হেল্প করবে আর কি। সো আমাদের সিস্টেমটা আমাদেরকে বারংবার ওটাকে ইউজ করে সিস্টেমটাকে ইউজ করে ডিফারেন্ট কন্টেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট বানাতে সাহায্য করবে। এবং এটা আমরা কেন করি? আমাদের থ্রু আউট দ্য সিস্টেম বা আমাদের যে প্রোডাক্ট বা যে প্ল্যাটফর্মের জন্য আমরা সিস্টেমটাকে বিল্ড করেছি, সেই সিস্টেমে একটা ভিতরে একটা কনসিস্টেন্সি মেইনটেইন করতে। ওইটার এই বিল্ডিং এই প্রোডাক্ট বিল্ডিং এর প্রসেসটা বা কনটেন্ট ক্রিয়েশন এর প্রসেসটাকে আরো গতিবান, আরো এফিশিয়েন্ট করতে। ঠিক আছে? আমরা যত কম সময় করতে পারি। এবং এটা লাইক অনেক স্টাডি আছে, অনেক প্রত্যেকটা ম্যাচিউর ডিজাইন সিস্টেমই তাদের কেস স্টাডি গুলো শেয়ার করে যে তারা কিভাবে এটাকে ইউটিলাইজ করতেছে, কি বেনিফিট তারা পাচ্ছে। এখানে যেমন আমি আইবিএম এর কার্বন ডিজাইন সিস্টেম যেটা আছে ওটা থেকে এবং ফিগমার একটা স্টাডি আছে। ওই দুটা থেকে দুই একটা এক্সাম্পল আছে। সো এখানে দুইটা এক্সাম্পলই দেখতেছেন ডিজাইন সিস্টেম ইউজ করার মাধ্যমে তারা তাদের এফিসিয়েন্সি বাড়াইতে পারছে, তাদের ডেভেলপমেন্টটা ফাস্টার হয়েছে, তাদের টেস্টিং যে সফটওয়্যার ডিজাইনের পরে যখন ডেভেলপমেন্টে তারা যে কিউএ করে বা টেস্টিং করে সেই টেস্টিং প্রসেসটা অনেক বেশি ফাস্টার হয়েছে এবং ইফিসিয়েন্ট হয়েছে। সো অবভিয়াসলি আমরা ডিজাইন সিস্টেমের বেনিফিট সম্পর্কে এখন জানি এবং এজন্য আমরা হয়তো ইউজ করি। এখন পরের যে কোশ্চেনটা ছিল এখানে যেই কিউআর কোড বা লিঙ্কটা দেখছেন পুরোটাই কাজ করতেছে না। সো দ্যাট সরি ফর দ্যাট। বাট আমার এখানে কোশ্চেন ছিল যে আমরা যারা ইউজ করতেছি তারা আসলে মানে তারা যে ডিজাইন সিস্টেমে কাজ করছি বা ইউজ করতেছি সেটার মধ্যে মোস্ট কমনলি বা সবচেয়ে ইম্পর্টেন্ট ডিফারেন্ট পার্টস গুলো কি কি? সো আমি যেহেতু পোলটা নিতে পারতেছি না, আমি এখানে মাল্টিপল চয়েসের অপশন দরকার ছিল যেটা আহ, মানে এখানে একটু ঝামেলা করে। বাট মোরালেস আমরা যেটা আহ, মানে হয়তো সবাই জানি যে ডিজাইন সিস্টেমের ভিতরে আমাদের স্টাইল গাইড, আমাদের টোকেন লাইব্রেরি থাকে, আমাদের কম্পোনেন্ট লাইব্রেরি থাকে, প্যাটার্ন লাইব্রেরি থাকে, আমাদের মোশন গাইডলাইন থাকে, আমাদের একটা ডকুমেন্টেশন থাকে, অনেক সময় পাবলিক ফেসিং একটা সাইট থাকে, আমাদের কোডের জন্য লাইব্রেরি থাকে। ঠিক আছে? সো এবং আমাদের অনেক ক্ষেত্রে যারা বড় অর্গানাইজেশন বা বড় টিম সেগুলোতে হয়তো বা একটা স্পেসিফিক ডেডিকেটেড লাইক অপারেশনাল টিম এন্ড প্রসিডিওর থাকে। সো আমার জানার ইচ্ছা ছিল যে আমাদের যারা রেগুলারলি কাজ করতেছি ডিজাইন সিস্টেম নিয়ে তারা কি ধরনের কম্পোনেন্ট নিয়ে নাড়াচাড়া করেন, বাট যেহেতু এটা টেকনিক্যালি পসিবল হয় নাই, তো লেটস মুভ ফরওয়ার্ড। সো আমি এখানে ওই সেম কনসেপ্টের উপরে জাস্ট আরেকটু ইয়ে করি যে ডিফারেন্ট টাইপ অফ ডিজাইন সিস্টেম আমরা আর কি দেখতে পারি ইন রিয়ালিটি। সো ড্যান মল খুবই ফেমাস একজন পার্সন ডিজাইন সিস্টেম নিয়ে যারা কথাবার্তা বল তাদের আহ, মধ্যে। সো উনি ডিজাইন সিস্টেমটাকে ডিফারেন্ট ভাবে অবজার্ভ করছেন ডিফারেন্ট অর্গানাইজেশনে ওনার ক্যারিয়ার। সো উনি ওই অনুযায়ী লাইক 6টা লেভেল দাঁড় করাইছে। সো একেবারে ইজিয়েস্ট লেভেলে দেখা যায় জাস্ট ব্র্যান্ড গাইডলাইন বা যে ভিজুয়াল গাইডলাইনটা আছে ওইটাই তাদের সিস্টেমটাকে ডিকটেট করতেছে। এবং সবচেয়ে হায়ার লেভেলে দেখা যায় ডিজাইন সিস্টেমটা টিপিক্যাল কোনো গাইডলাইন বা ইসের মধ্যে সীমাবদ্ধ না, রাদার এটা একেবারে পুরো অর্গানাইজেশনের একটা প্র্যাকটিস হয়ে গেছে, লাইক তারা ইনটিউটিভলি এখন আমি ডিজাইন সিস্টেমটাকে ইউজ করে এমন লেভেলে চলে গেছে যে তাদের প্রত্যেকটা কথাবার্তা তাদের প্রত্যেকটা ডিসিশন অলরেডি সিস্টেমের প্রসেসের মধ্যে দিয়ে আসে এবং তারা প্রতিটা ডিসিশন ডিজাইন ওয়াইজ প্রোডাক্ট ওয়াইজ সবকিছু সিস্টেমের ডিকটেশনের মাধ্যমেই চলে। সো দ্যাট লেভেলে চলে গেছে এবং এর ইন বিটুইন আসলে অনেকগুলো লেভেল আছে যেখানে কোথাও ডিজাইন সিস্টেম শুধুমাত্র একটা ইউআই কিটের মধ্যে সীমাবদ্ধ, কোথাও বা সেটা ডিটেল ডকুমেন্টেশন
কোড লাইব্রেরি অ্যান্ড লাইক ডিফারেন্ট কোড প্যাকেজ সবকিছুর মধ্যে রয়েছে। তো আমরা যারা কাজ করি, আই থিঙ্ক আমরা এই লেভেলগুলোর কোনো একটার মধ্যে পড়ি, এবং আমরা হয়তো বা অ্যাটলিস্ট লেভেল 3 পর্যন্ত কম বেশি সবাই ইনভলভ ছিলাম, যে ডিজাইন সিস্টেমটা আমাদের এখানে একটা ডেডিকেটেড প্রোডাক্ট বা একটা ডেডিকেটেড টিম হিসেবে কাজ করে। অ্যাটলিস্ট লাইক কমপ্লিটলি ডেডিকেটেড না হলেও শেয়ার্ড রিসোর্স দিয়ে হইলেও চলে। আচ্ছা, আমরা মুভ ফরওয়ার্ড করি। সো আমাদের নেক্সট আরেকটা আমরা পোলের আয়োজন করতেছি। সো আমরা যারা ডিজাইন সিস্টেম নিয়ে কাজ করতেছি কোনো না কোনো ভাবে, আমরা আমাদের যে ডিজাইন সিস্টেমের যারা ইউজার লাইক ডিজাইনার, ডেভেলপার, টেস্টার, সেটার সাইজটা কি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। সো লঞ্চ হয়ে গেছে, প্লিজ একটু সবাই ভোট করবেন। আমরা 4 মিনিট সময় দিব, এর বেশি না। সো ট্রাই করবেন এর মধ্যে। তো ভাইয়ের মূল বিষয়টা হচ্ছে যে আমরা ডেইলি লাইফে যে ডিজাইন সিস্টেম ইউজ করতেছি সেটা নিজের জন্য হোক, অর্গানাইজেশনের জন্য হোক, যে কোনো পারপাসে হোক। সো আপনাদের টিমের সাইজটা কেমন বা কাদের জন্য ইউজ করতেছেন? সো কুইকলি একটু ভোটটা দিয়ে দিবেন। আমরা আর 2 মিনিট সময় দিব। 18টা ভোট পেয়েছি আমরা অলরেডি। এখানে মানে কি বলে, কোনো সঠিক বা ভুল উত্তরে নাই, কিন্তু আমি জাস্ট আপনাদের সম্পর্কে জানার চেষ্টা করতেছি। সো সবাই জাস্ট কুইকলি একটু দিয়ে দিন। আর 1 মিনিট আমরা দেখবো। পোলটাকে সবাই মনে হয় অ্যাক্সেস করতে একটু অসুবিধা হচ্ছে মনে হয়। আচ্ছা, আপনাদের চ্যাটের পাশে দেখেন একটা অপশন আছে, ওখানে গেলে আপনারা অনেকে হয়তো বা পেয়ে যাবেন। জানে না পোলটা কোথায় আছে। আচ্ছা আচ্ছা, তো এটার জন্য আসলে এক্সটার্নাল ইয়েটা ট্রাই করতেছিলাম, বাট এটা সামহাও কাজ করছে না। তো সবাই দেখবেন যে চ্যাটের পাশে হচ্ছে আপনার এটাকে কি কি আইকন বলবো ভাই অ্যাকচুয়ালি? অ্যাক্টিভিটি আইকন অ্যাকচুয়ালি। অ্যাক্টিভিটি, হ্যাঁ অ্যাক্টিভিটি আইকন। সার্কেল আইকন, গেম আইকনস ভাই। একবারে আচ্ছা। বলে দেন স্কুইড গেম আইকন। জিওমেট্রিক আইকন। হ্যাঁ, না ইয়াতে জুমে একটা সুবিধা আছে যে পপ হয়ে ওঠে সবার জন্য হুম 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 হুম। অটোমেটিক। এখানেও আসছিল, অবশ্য সবাই খেয়াল করছে কিনা এটা জানি না। আচ্ছা, But সবাই আমরা দেখেন শেষ করে স্কুইড গেমের একটা হ্যাঁ, আইকন আমরা শেষ আছে। জি জি ভাই sure. আচ্ছা, সমস্যা নেই, আমরা শেষ করে দিই, সমস্যা নেই। আমরা যতটুকু পেয়েছি এর মধ্যে নামে একজন মাত্র ছিল যিনি 50 প্লাস তার টিম সাইজ, সরি ইউজার বেস, বাট বাকি সবারই অলমোস্ট লাইক বিলো 10, সরি নট 10, লাইক উইদিন 20 ম্যাক্স। সো এটা এক্সপেক্টেড এই ছিল যে আমাদের দেশে অ্যাটলিস্ট বা আমাদের ডিজাইন কমিউনিটিতে ম্যাক্সিমাম মানুষ, আমরা যারা কাজ করি, আমরা দেখা যায় আইদার ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, অথবা আমাদের মানে আমরা যে টিমগুলোতে কাজ করি সেটা খুব ছোট। সো দেখা যায় হয়তো 2 জন বা 3 জন ডিজাইনার, বাকি সবাই ডেভেলপার, এর মধ্যে সীমাবদ্ধ আছি। তো আজকে আমাদের যে টপিকটা ছিল সেটা কিন্তু ছিল যে স্কেলিং ডিজাইন সিস্টেম ফর লার্জার টিম। সো লার্জার টিমের জন্য আমরা কিভাবে ডিজাইন সিস্টেমটাকে স্কেল করব বা আমাদের ডিজাইন সিস্টেমটাকে সেট করব বা মেইনটেইন করব, সেই বিষয়ে কথাবার্তা বলা। বাট আমাদের বেশিরভাগই কিন্তু ওই ধরনের টিমে কাজ করার অভিজ্ঞতা নেই, ঠিক আছে? সো এটা একটা বড় স্ট্রাগল। সো মানে আমাদের অনেকের জন্য রিলেট করতে, বাট আমরা ট্রাই করব, মানে আমি অ্যাটলিস্ট ট্রাই করতেছি আজকের সেশনে, যে যারা ডিজাইন সিস্টেম মানে যারা লার্জার টিমে কাজ করি না তারাও যাতে রিলেট করতে পারেন, এবং আপনারা যাতে পরবর্তীতে যদি লার্জার টিমে যান বা আপনাদের টিমটাই যদি বড় হয়,
তাহলে যাতে আপনারা এই বিষয়গুলোকে এখানে কাজে লাগাতে পারেন। ঠিক আছে? সো আমি শুধুমাত্র লার্জার টিমের মধ্যে সীমাবদ্ধ রাখছি না, ওভারঅল স্কেলিং নিয়ে আমি এই জন্য কথা বলবো। ওকে, আমরা মুভ ফরওয়ার্ড করি। সো হাউ ডু ইউ ডিফাইন লার্জ টিম? ঠিক আছে? সো এখানে যে ছবিটা দেখতেছেন এটা আমাদের আমার পাঠাও লাইফের একটা ছবি। এটা আমার এখানে যারা দেখতেছেন এরা শুধুমাত্র ডিজাইন টিমের পার্ট। সো ইট ওয়াজ লাইক এ হিউজ ডিজাইন টিম এট দ্যাট টাইম, লার্জেস্ট like one of the largest at that design team. So, so আমাদের অর্গানাইজেশনে লাইক পাঠাওতে তখন আমরা ডিজাইনারই ছিলাম অলমোস্ট 20, আর ডেভেলপার এন্ড স্টেজ স্টাডি গুলো সব মিলে অলমোস্ট 70+ পিপল ছিল। সো ইউ ক্যান কল ইট দিস লাইক আ লার্জ টিম, যেখানে লিস্ট লাইক আপনার ডিজাইন সিস্টেমের ইউজার বেসটা 50 অ্যান্ড মোর। এবং যখন এরকম ধরনের লার্জ টিম হয় দেখা যায় লার্জ টিমের ভিতরে কি হয়, যেহেতু অনেক মেম্বার আপনি একটা লাইক নর্মাল স্ট্রাকচার এটাকে রাখতে পারেন না। তো দেখা যায় এর মধ্যে সেগ্রিগেটেড ছোট ছোট টিম থাকে। সো দেখা যায় ডিজাইনারদের মধ্যেও একটা গ্রুপ হয়তো বা শুধু অ্যান্ড্রয়েড বা iOS নিয়ে দেখতেছে, একটা টিম হয়তো বা স্পেসিফিক কোনো একটা প্রোডাক্ট ভার্টিক্যালের জন্য কাজ করছে। ঠিক আছে? এরকম ছোট ছোট সাব টিম থাকে। এবং যখন লার্জ টিম হয় তখন ডিসিশন মেকিং এর জিনিসের ভিতরে একটু কমপ্লেক্সিটি চলে আসে। আপনার অনেকগুলো লেয়ার পার করে আপনাকে আসতে হয়। অনেক বেশি রিভিউ মিটিং বা ফিডব্যাক সেশন হয়। সো এরকম অনেক ধরনের আসে। এবং ছোট টিমে যেরকম হয় আমরা অনেক ফাস্ট পেসে কাজ করতে পারি। লার্জার টিমে এটা একটু কমপ্লেক্স হয়ে দাঁড়ায়। কারণ কি? অনেক মেম্বার, সবার এগ্রিমেন্টের বিষয় থাকে, সবার অ্যালাইনমেন্টের বিষয় থাকে। সো সবকিছু মিলে কমিউনিকেশন ফ্লোটা একটু ডিফিকাল্ট হয়। আম কমপ্লেক্স হয়। ইট ডাজন্ট মিন যে তারা কাজ করতে পারে না, তাদের কাজটা গতিটা একটু বেশি ধীর হয়ে যায়। বাট ইটস মোর লাইক দ্য মানে লেয়ার গুলোর কারণে বা এবং এই লার্জার পিপলের অ্যালাইনমেন্টের কারণে একটু অবভিয়াসলি কমপ্লেক্সিটি ক্রিয়েট হয় এবং অনেক আদার্স লাইক লজিস্টিক ইস্যু আপনাকে হ্যান্ডেল করতে হয়। সো এই জিনিসটা আমাদেরকে একটু জাস্ট মাথায় রাখবো আমরা, যেটা আমাদেরকে আমাদের পরবর্তী ডিসকাশনে আমরা এটাকে রেফার করব। ওকে, সো স্কেলিং এর এখন বিষয় যদি যাই, আমরা ডিজাইন সিস্টেম এবং লার্জ টিম দুইটাকেই বললাম। এখন যদি স্কেলিং এর বিষয়ে যাই, সেই বিষয়ে কথা বলার জন্য আজকের সেশনে মানে মেইন টপিকে যাওয়ার আগে আমি এই স্লাইডে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, রাইট? সো কারা কারা এই বাড়িটাকে চিনে? আই থিঙ্ক সবাই চিনি, রাইট? আমরা হ্যারি পটার যারা অ্যাটলিস্ট শুনছি জি ভাইয়া। তারা রন উইজলিস হোমস এটা আর কি, ওইটা সম্পর্কে জানি। সো এই বাড়িটার একটা ইন্টারেস্টিং মেকানিক মানে একটা ফিচার আছে, সেটা হলো যে ওদের ফ্যামিলি যেহেতু বড় এবং সামনে আরো হয়তো বড় হবে, সো বিল্ডিংটা এমন ভাবে বানানো যে এটা বড় হইলেও এটাকে স্কেল করা যাবে এবং তারা ওনাদের প্ল্যান অনুযায়ী এটা ভার্টিক্যালি স্প্যান হবে। রাইট সাইডে যে ডায়াগ্রামটা দেখতেছেন এটাকে ওইটার উপর বেস করে বানানো একজন একজন আর্কিটেক্টের একটা কনসেপচুয়াল ওয়ার্ক বেসিক্যালি, যে আমরা যদি মাঝ বরাবর একটা চিমনি বা ফায়ারপ্লেস রাখি এবং ওইটার চারপাশে আমার ফ্লোর হইতে থাকবে আর কি একের পর এক, মাঝখান থেকে একটা সিঁড়িও যাবে, তাহলে জিনিসটা লাগে আমার যদি টিম ফ্যামিলি মেম্বার বাড়ে আমি সেটাকে প্রয়োজন মতো স্কেল করতে পারবো। এবং এটা যেহেতু লাইক ম্যাজিক্যাল একটা ফ্যান্টাসি গল্প, সো বুঝতে পারতেছেন তারা ম্যাজিক্যালি অনেক কিছু করতেছে। বাট আমার এই জিনিসটা এখানে শেয়ার করার রিজনটা হলো যে স্কেলেবিলিটির কনসেপ্ট, যে আমার পরবর্তীতে ইন ফিউচারে আমার যখন লার্জার বা বিগার কোনো স্কোপ দরকার হবে, আমি যাতে আমার কারেন্ট সিস্টেমটাকে সেই অনুযায়ী বাড়িয়ে বা অ্যাডজাস্ট করে নিতে পারি। যখন সেটা পারবো দ্যাট বেসিক্যালি মিনস যে এটা স্কেলেবল, এবং এই বাড়ানোর বা এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার এই প্রসেসটাকে আমরা স্কেলিং বলি আর কি, মানে বাড়ানো আর কি। এখানে সামটাইমস স্কেলিং ডাউনও হয়, বাট আমি জাস্ট এখানে স্কেলিং আপের কথা যদি কনসিডার করি। সো এটা খুব ভালো একটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। উনি এই কনসেপ্টটাকে দিয়ে অ্যাকচুয়াল একটা বাড়ির কনসেপ্ট বানিয়েছে, আপনারা পরবর্তীতে দেখে নিন, আমি শেয়ার করে দিয়েছি দেবনের স্লাইডটা। সো উইথ দ্যাট কনসেপ্ট ইন মাইন্ড লেটস মুভ ফরওয়ার্ড। আমরা আজকে স্কেলিং এর বিষয় সম্পর্কে একটু জানবো, আমরা কেন স্কেলিং দরকার হতে পারে এবং কি রকম টাইপের স্কেলিং হয় সেগুলো সম্পর্কে একটু দেখবো, এবং এই স্কেলিং এর সময় আমরা কি সব চ্যালেঞ্জ ফেস করতে পারি সেটা নিয়ে বলবো, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এন্ড দেন অবভিয়াসলি চ্যালেঞ্জ গুলো কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি বা কি কি বিষয় আমরা মাথায় রাখতে পারি। আর লাস্টে আমি কিছু অ্যাডভাইস শেয়ার করবো ফ্রম মাই এক্সপেরিয়েন্স এন্ড নলেজ। সো আমি কে এত গল্প করার?
সো আমি সবাই তো জানেন, তারপর আমি কিছু একটু কুইকলি ইন্ট্রোডিউস দিই। আমি 10 বছর ধরে ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছি। পাঠাওতে ছিলাম, তার আগে পিওনে কাজ করছি। এখন শিফল ইনক নামে একটা আমেরিকান অর্গানাইজেশনে হেড অফ ডিজাইন হিসেবে কাজ করছি। পাঠাও এবং শিফল বোথ প্লেসেই আমি এখানকার ডিজাইন সিস্টেম গুলোকে মেনটেন করেছি এবং এখনো করতেছি। এবং এর বাইরে আমি এডিপি লিস্টে 80 প্লাস লাইক অলমোস্ট 97 ডিফারেন্ট সেশন নিয়েছি। এর বাইরে ডিফারেন্ট ইভেন্টের টকস শেয়ার করেছি। আর এর বাইরে আমি ওস্তাদ প্ল্যাটফর্ম একটা কোর্সও নিয়েছিলাম এই ডিজাইন সিস্টেমের উপর। সো সেই এক্সপেরিয়েন্স থেকে এবং সেই যতটুকু শিখেছি এই 10 বছরের ক্যারিয়ারে, তার উপর বেস করে আপনাদেরকে আম, কিছু নলেজ শেয়ার করবো আর কি। আচ্ছা, আমরা শুরু করি। সো আমাদের প্রথম কনসেপ্ট যেটা বুঝতে হবে সেটা হলো স্কেলিং জিনিসটা কি। সো আমি আগের স্লাইডে অলরেডি একটু বোঝানোর চেষ্টা করছি, বাট যদি আমরা খুবই সিম্পলিফাই এসে চিন্তা করি যে আমাদের যখন টিম বড় হবে, আমরা যে বললাম যে আমাদের ডিজাইন সিস্টেমের একটা ইউজার বেস আছে, যে আমার একটা ডিজাইন সিস্টেম বানানোর পরে সেটা আমাদের ডিজাইনাররা ইউজ করে প্রোডাক্টের ডিজাইনে, আমার ডেভেলপাররা ইউজ করে এটার ইমপ্লিমেন্টেশনে, টেস্টাররা ইউজ করে ওইটার এক্সিকিউশন ঠিক আছে কিনা। সো এই যে ইউজেস, সেই ইউজেস সেই ইউজার বেসটা কিন্তু ওভার টাইম বড় হতে পারে, রাইট? আমার কোম্পানি বড় হইতে পারে, আমার প্রোডাক্টের সংখ্যা বাড়তে পারে বা প্রোডাক্টের স্কেল বাড়তে পারে। সেই অনুযায়ী আমার ডিজাইন সিস্টেমেরও কিন্তু তখন সেই সাপোর্টটা দেওয়া লাগে, এবং সাপোর্ট দেওয়ার জন্য আমার ডিজাইন সিস্টেমটা বাড়ে। আমি যেসব কম্পোনেন্ট নিয়ে, যে যতগুলো টোকেন নিয়ে, বা আমি যত ডিফারেন্ট প্যাটার্ন সাজায়া ডিজাইন সিস্টেমটাকে তৈরি করেছি, ওভার দ্য টাইম সেই প্যাটার্নের সংখ্যা, সেই কম্পোনেন্টের সংখ্যা কিন্তু বাড়বে, রাইট? সো সেটা আমার কি স্কেলিং। এবং আমি হয়তো বা আগে শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্রোডাক্টের জন্য করতাম, এখন আমাদের হয়তো iOS অ্যাপ আসছে, এন্ড আমরা সিস্টেমে যদি সেটার স্কোপটাকেও অ্যাড করি, তাহলে আমার কি স্কোপ বাড়তেছে, এবং সেটা আমার ডিজাইন সিস্টেমটাকে কি স্কেল করার দিকে নিয়ে যাবে। এবং আরেকটা বিষয় কি, যে আমার বেটার স্ট্রাকচার। আমি হয়তো শুরু করছি খুবই লামসাম ভাবে, স্পেসিফিক কিছু পয়েন্ট বা কিছু বেনিফিটের কথা চিন্তা করে, বাট ওভার টাইম যখন আমার ডিজাইন সিস্টেম সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে, এটার ইউজেস আরো বাড়ছে, আমি আরো বেশি নিড ফেস করতেছি, তখন কিন্তু কমিউনিটিটাকে আরো সাজায় গুছিয়ে সুন্দরভাবে হয়তোবা দাঁড় করাবো। অথবা আমি হয়তো বা এটাকে ইউজ করতেছি একটা লম্বা সময় করার পর আমি হয়তো কিছু প্রবলেম ফেস করতেছি, এটা কারেন্ট সিস্টেম ঠিক করে না। আমি এটাকে হয়তো বা আরো নতুন ভাবে রিডিজাইন বা আরো বেটার স্ট্রাকচারে নিয়ে আসতে চাচ্ছি, বা আরো আমার যে কোড বেস ছিল সেটাকে হয়তো আমি আপগ্রেডেড কোড ভার্সনে আরো মোর লাইক ক্লিন আপ করে তারপরে আমি ইমপ্লিমেন্ট করবো। সো এই যে বেটার করার যে ইনিশিয়েটিভ, এই সব কিছুই আমাদের সিস্টেমটাকে স্কেলের দিকে নিয়ে যায়। So আমরা যখনই আমাদের সিস্টেমে, ডিজাইন সিস্টেমে সাইজ বাড়াবো বা ক্যাপাসিটি বাড়াবো বা ফিচার বাড়াবো, বা এটাকে আরো বেটার করার চেষ্টা করব, এই সবগুলো প্রসেসই বেসিক্যালি আমাদেরকে স্কেলিং এর কনসেপ্টের দিকে নিয়ে যাবে। সো এখানে আমরা ফার্দার আরো কিছু জিনিসপত্র দেখার আগে আরেকটা কনসেপ্ট আমাদেরকে একটু বুঝে নিতে হবে, যে আমরা যে ডিজাইন সিস্টেম নিয়ে কথা বলতেছি সেটার একটা ম্যাচুরিটি আছে, রাইট? আমরা প্রথমত এটা নিডটা বুঝি কোনো না কোনো সময়। এটা হইতে পারে আমি মার্কেটে শুনছি ডিজাইন সিস্টেম একটা বাজ ওয়ার্ড, শোনার পর আমার কাছে মনে হয়েছে আমরা ইউজ করি না, এটা এরকম ভাবে হইতে পারে। অথবা আপনারা হয়তো স্পেসিফিক নিড বুঝতে পারছেন যে না, আমাদের এই কারণে দরকার, আমাদের রিউজেবল কিছু কম্পোনেন্ট দরকার, এই জন্য হয়তো শুরু করছি। যে কোনো একটা নিড থেকে আমাদের শুরু হয়, একটা স্পার্ক হয় যে আমাদের ডিজাইন সিস্টেম লাগবে, দেন আমরা কিছু ইনিশিয়েটিভ নিয়ে সেটাকে শুরু করি। দেন ওভার টাইম আমরা যখন এটার বেনিফিট আস্তে আস্তে বুঝি, তারপরে কি হয়, আমরা এটাকে আরো স্ট্রংলি অ্যাডপ্ট করি। আমাদের যদি ডিফারেন্ট টিম থাকে, তারা হয়তো এই কনসেপ্টটাকে নেওয়া শুরু হয়তো ডিজাইনাররা করেছিল, এখন ডেভেলপাররাও যুক্ত হয়, so আমাদের কোড বেসও এখানে যুক্ত হওয়া শুরু হয়। তো এইভাবে আমরা আস্তে আস্তে গ্রো করি। যখন এটা একটা ম্যাসিভ অ্যাডপশন হয়, লাইক আমার অর্গানাইজেশনের সবাই, আমার টেস্টার, আমার ডেভেলপার, ইভেন আমার পিএম এন্ড সিইও, দে আন্ডারস্ট্যান্ড যে কেন আমাদের ডিজাইন সিস্টেম লাগবে, আমরা কিভাবে এটাকে ইউজ করে বেনিফিট পাচ্ছি, তখন উই বিকাম লাইক আ ম্যাচিউরড ওয়ান। এন্ড যখন আমরা ম্যাচিউরিটি লেভেলে চলে যাই, এই লাইক ওভার দ্য জার্নিতে আমরা কি করি, আস্তে আস্তে আমাদের আরো ডিমান্ড বাড়তে থাকে। আমরা শুরুর দিকে হয়তো বা চাই যে সিম্পল কিছু কম্পোনেন্ট থাকলে হলো, পরবর্তীতে আমরা চাই যে না, একেবারে কমপ্লেক্স কম্পোনেন্ট হবে, আমাদের সকল ভ্যারিয়েন্ট কভার করবে এরকম, বা সকল ধরনের এজ কেসেস কভার করা থাকবে। এবং আমরা হয়তো একটা সময় যেমন হয় যে আমরা
প্রপার ডকুমেন্টেশন চাই, প্রপার ভার্সনিং চাই, আমরা হয়তো বা কি বলে কোড বেজের মধ্যে ভ্যারিয়েশন চাই, আর অনেক ধরনের কিছু হইতে পারে। এবং হয়তো ইন্টিগ্রেশনের বিষয় তখন চলে আসবে যে আমাদের এক্সটার্নাল হয়তো আমরা জিনিসপত্র শেয়ার করবো। তো এই ম্যাচুরিটি লেভেল যত যায়, আমাদের ফিচার রিকোয়েস্ট বাড়ে, আমাদের ডিজাইন সিস্টেমের প্রতি প্রত্যাশা বাড়ে। সেই প্রত্যাশার জায়গা থেকে, সেই ম্যাচুরিটির জায়গা থেকে আমরা কিন্তু ডিজাইন সিস্টেমের কে স্কেল করার চিন্তা করি। তো সেই বিষয়গুলো আমাদের একটু পরে আরো কিছু কনসেপ্ট বুঝতে কাজে দিই। সো আমরা এর পরের টপিকে চলে যাচ্ছি। স্কেলের সম্পর্কে আমরা হয়তো বা মোরালেস কিছুটা বুঝতে পেরেছি। এখন কি ধরনের স্কেল হয় এবং কেনই বা হয়, কেনই বা আমরা স্কেলিং এর এই কনসেপ্ট নিয়ে চিন্তা করব। সো এখানে আমি কেন টাইপস এন্ড হোয়াই কে বা কেন করবো এটাকে মার্চ করেছি, কারণ দুইটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমি যদি হোয়াই গুলোকে বুঝতে পারি, আমি ইজিলি আমাদের টাইপ অফ স্কেলিং এর কনসেপ্টটাকে ধরতে পারবো। সো প্রথম যে কনসেপ্টটা আমাদের ওই ম্যাচুরিটি কনসেপ্ট থেকে যদি আসেন, যে আমাদের কি হচ্ছে, সিস্টেমটা ইমপ্লিমেন্ট করার পরে বা দাঁড় করানোর পরে আমাদের ওভার দ্য টাইম এটার অ্যাডপশন বাড়বে, রাইট? সো প্রথম দিকে হয়তো বা আমরা শুধু ডিজাইন টিম ইউজ করতাম, পরবর্তীতে একটা সময় যখন আমরা সেই বেনিফিটটা কনভিন্স করতে পারবো ডেভেলপারদের, বা আমাদের ডেভেলপাররা যখন দেখবে যে আমরা খুব ইজিলি সিস্টেম ইউজ করে ইন্টারফেস ডিজাইন করে ফেলতেছি, বাট তাদের ইমপ্লিমেন্ট করতে গেলে বারবার ঝামেলা হচ্ছে, আমরা হয়তো তাদেরকে কনভিন্স করলাম, এন্ড তারা হয়তো বা তখন কি হচ্ছে, ডিজাইন সিস্টেমটাকে আরো তাদের কম্পোনেন্ট লাইব্রেরি তাকে কোডে কনভার্ট করা শুরু করছে। বা আমরা হয়তো টোকেন দিয়ে শুরু করছিলাম, সেই টোকেন গুলো শুধু ফিগমাতেই ছিল, পরে তারা সেটা রিয়েলাইজেশন করছে, আমরা তাদেরকে অ্যাডাপ্ট করাইতে পারছি। আবার অ্যাডাপ্টেশনটা অন্যভাবে হইতে পারে, টিম ওয়াইজ হইতে পারে। লার্জার অর্গানাইজেশনে আমি যেটা আগে বলছি যে অনেক ছোট ছোট টিম থাকে, তো দেখা গেল যে ওয়েব টিম হয়তো বা ডিজাইন সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করছে, এবং এটা দেখা দিয়ে পরে অ্যান্ড্রয়েড টিম বা আইওএস টিম থেকে ওভারঅল মোবাইল টিম হয়তো তারা চিন্তা করছে না আমরাও সিমিলার কিছু করবো। সো আমি এখানে যেমন পাঠাওর এক্সাম্পল দিতে পারি, যে আমাদের পাঠাওতে আমরা ডিজাইন সিস্টেমের যখন ইনিশিয়েটিভটা স্টার্ট করছিলাম, শুধুমাত্র অ্যান্ড্রয়েড টিম অনবোর্ড ছিল। দে আন্ডারস্টুড আওয়ার কনসেপ্ট এন্ড দে অ্যাকসেপ্টেড ইট, এবং আমরা শুধু অ্যান্ড্রয়েড টিম নিয়ে শুরু করছিলাম, আমরা অন্য কাউকে ফোর্স করি নাই। বাট আইওএস টিম তখন কনভিন্স ছিল না। বাট ওভার টাইম দেখা গেল যখন আমাদের স্প্রিন্টে অ্যান্ড্রয়েড টিম অনেক ফাস্টের কাজ করে ফেলতেছে, অনেক বেশি স্টোরি পয়েন্ট উঠাইতে পারতেছে প্রত্যেক স্প্রিন্টে, যেখানে আইওএস এর টিম সময় লাগতেছে বেশি। দেন রিয়েলাইজ না, ইটস দেয়ার ইজ আ বেনিফিট, ঠিক আছে, এবং একটা ভ্যালু আছে। কারণ ওভারঅল তখন অর্গানাইজেশন ওয়াইজ যখন দেখতে পারবে যে অ্যান্ড্রয়েড টিমের আউটপুট বেশি কম্পেয়ার টু লাইক আদার টিম, দে উইল obviously like get irritated অথবা একটু কম্পিটিটিভ হয়ে যায়, রাইট? সো দ্যাট হেল্পস আস। সো আমরা তখন iOS কে অ্যাডাপ্ট করাইতে পারছি। সো এরকম যখন অ্যাডাপ্ট হবে, তখন কিন্তু আপনার সিস্টেমটাকে স্কেল করাইতে হবে। আপনি যেটা হয়তো বানিয়েছিলেন ওয়েবের জন্য, এখন এটাকে মোবাইলের জন্য অ্যাডাপ্ট করাইতে হবে। সো দ্যাট অলসো মিন যে আপনার সিস্টেমটা এখন আরো বড় স্কোপে চলে গেল, আরো বড় হয়তো আরো বিশাল কম্পোনেন্ট লাইব্রেরি মেনটেন করা লাগবে, বা কম্পোনেন্টের ভিতরে হয়তো আরো বেশি ফিচার আনা লাগবে, আরো বেশি ভ্যারিয়েন্ট আনা লাগবে। সো এই যে রিজনটা, যে আমার যখন অ্যাডপশন বাড়তেছে, টু সাপোর্ট দ্যাট, টু কমপ্লিমেন্ট দ্যাট, আমার সিস্টেমটাকেও কিন্তু স্কেল করতে হবে সেম ভাবে। দেন আমার ওভার দ্য টাইম আমাদের প্রোডাক্টও বাড়ে, রাইট? সো আমার যে প্রোডাক্টের কাজ করছি, সেই প্রোডাক্টের ফিচার বাড়ে। আমি হয়তো বা এখন একটা কান্ট্রিতে আছে, আমি হয়তো মাল্টিপল কান্ট্রিতে যাইতে পারি। আমি হয়তো এখন শুধু iOS এ আছি, আমি হয়তো অ্যান্ড্রয়েডে মুভ করতে পারি। আমি হয়তো ওয়েবে মুভ করতে পারি। আমি হয়তো বা ডেস্কটপ অ্যাপ বানাইতে পারি ম্যাক ওএস বা উইন্ডোজ ওএস এর জন্য। এই প্রতিটা ইনিশিয়েটিভের জন্য বা প্রতিটা গ্রোথ বা স্কেলিং এর জন্য কিন্তু আমাদের ডিজাইন সিস্টেমেও ইম্প্যাক্ট পড়বে। আমরা হয়তো তখন ওই স্পেসিফিক প্রোডাক্ট বা প্ল্যাটফর্মের জন্য সাপোর্ট দিতে চাবো, বা আমাদের প্রোডাক্ট যত গ্রো করবে সেই অনুযায়ী আমাদের হয়তো ফিচার বাড়বে। সো ফিচার বাড়া মানে আমাকে তখন হয়তো মোর কম্পোনেন্ট বানাইতে হবে, বা এক্সিস্টিং কম্পোনেন্টের ক্যাপাসিটি বাড়াইতে হবে, যাতে ওই স্পেসিফিক ইউজ কেসগুলোতে আমি ওটাকে অ্যাডাপ্ট করাইতে পারি, ওভাররাইড করাই বা কাস্টমাইজ করে। So এই যে নিডটা, ওইটাও আমাকে কি করবে, আমার সিস্টেমটাকে স্কেল করার জন্য পুশ করবে। দেন মার্কেট ফোর্স আছে, ইনোভেশনের বিষয় আছে, যে আমাদের টেকনোলজিক্যালি, লাইক ধরেন আপনি যখন সিস্টেম বানিয়েছেন তখন ফিগমার ভ্যারিয়েবল ছিল না, এখন আপনার ফিগমার ভ্যারিয়েবল আসছে। দ্যাট পুট ইউ ইনটু থট যে না, এখন আমি হয়তোবা আমার ডিজাইন সিস্টেমের ভিতরে ওই জিনিসটাকে ইন্ট্রোডিউস করব, এবং সেটা হয়তোবা আপনি তখন আপনার কোডের মধ্যে ইনক্লুড করবেন। সো আপনাদের তো আগে হয়তো টোকেনাইজেশন ছিল না, এখন আপনারা সেই টোকেনের ইনিশিয়েটিভটাকে নিচ্ছেন।
সো মার্কেট ফোর্স বা লাইক ইনোভেশনটা আপনাকে হয়তো বা ওদিকে ধাওয়ায় দিল। অথবা এই হতে পারে যে আপনি কোনো একটা স্পেসিফিক মার্কেটে আগে ছিলেন না, এখন আপনি যাচ্ছেন, কারণ কি হয়তো এক্সিস্টিং মার্কেটে আপনার কম্পিটিশন বেড়ে গেছে, আপনার মার্কেট শেয়ার কমে গেছে, সো ইউ ট্রাই টু গ্র্যাব মার্কেট শেয়ার ফ্রম এনি আদার জিওগ্রাফিক্যাল লোকেশন। ঠিক আছে, সো এখানে যেমন মনে করেন একটা এক্সাম্পল দিই, গোজেক। সো ওরা সবসময় ইন্দোনেশিয়াতে ছিল ফোকাস, বাট after certain time they found out that they can move to Vietnam. ঠিক আছে, সো এবং দেখেন গোজেক যখন ইন্দোনেশিয়া ছিল তখন মোস্টলি ওদের ডিজাইন ল্যাঙ্গুয়েজ ছিল ইন্দোনেশিয়া সেন্ট্রিক, সো এভরিথিং ওয়াজ গ্রিন বিকজ দ্যাট ওয়াজ দেয়ার ব্র্যান্ড কালার। বাট দেন ওয়েন দে মুভ টু ভিয়েতনাম, ভিয়েতনামের কালচার বা মার্কেটকে অ্যাডাপ্ট করার জন্য দে চেঞ্জ দেয়ার দ্য হোল ডিজাইন ল্যাঙ্গুয়েজ টু রেড, ভিয়েতনামের যে কালার রেড অ্যান্ড ইয়েলো। সো এই যে মানে আপনার ডিফারেন্ট মার্কেট করার জন্য আপনার হয়তো তখন সিস্টেমের নতুন একটা কালার প্যালেট ইন্ট্রোডিউস করা লাগতেছে, আপনাকে হয়তো কম্পোনেন্টের ভিতরে ওই ভ্যারিয়েন্ট গুলোকে ইন্ট্রোডিউস করা লাগতেছে, বা হয়তো থিমিং করা লাগতেছে যে আমি ভিয়েতনামের জন্য ডিজাইন করলে কি হবে, আমি যাতে অটোমেটিক্যালি জিনিসপত্র মুভ করাইতে পারি। ঠিক আছে, আমাকে একই জিনিস যাতে বারবার ডিজাইন করতে না হয়। সো এই যে ডিফারেন্ট ফোর্স বা ডিফারেন্ট চেঞ্জেস, সেগুলো আমাকে কি করবে, আমার সিস্টেমটাকে স্কেল বা অ্যাডাপ্ট করাইতে ফোর্স করবে। দেন আমরা যে ম্যাচুরিটি মডেল দেখলাম সেটার কথা চিন্তা করেন যে ওভার টাইম আমার টিম মেম্বাররা ম্যাচিওর হবে, আমার প্রোডাক্টটা ম্যাচিওর হবে, আমার ডিজাইন ডেভেলপমেন্ট টিম তারা ম্যাচিওর হবে, আমার প্রসেসটা ম্যাচিওর হবে। তো সেটাও আমাকে আমার সিস্টেমটাকে স্কেল করতে পুশ করবে বা স্কেল করার প্রয়োজনটাকে বুঝাবে। সো আমরা হয়তো বা আগে কোনো স্পেসিফিক শুধু হয়তো ফিগমা ইউজ করতাম, বাট ওভার দ্য টাইম আমরা ইউজ করতে করতে যখন ম্যাচিউর হয়েছে উই রিয়েলাইজ যে কিছু কিছু জায়গায় ফিগমাই হ্যাজ সাম লিমিটেশন, আমরা পারতেছি না। সো ইট মাইট ইনভেন্ট নট ইনভেন্ট, লাইক আমরা হয়তো নতুন একটা উইজেট ক্রিয়েট করতে পারি। আপনারা ইয়া দেখছেন কিনা জানি না, লিফটের যে ডিজাইন সিস্টেম, ওর একটা প্রেজেন্টেশন দিয়েছিল ফিগমা কনফিগে। সো দে বেসিক্যালি ইমপ্লিমেন্ট ডিজাইন লিঙ্কড প্লাগইন ফর দেমসেলফ। সো ডিজাইন লিঙ্ক নামে একটা প্লাগইন আপনার দেখবেন যে ফিগমাতে অ্যাভেলেবল আছে। এটার কাজ হলো আপনার ডিজাইন ফাইলে যদি কোনো মিস্টেক থাকে, লাইক আপনি কম্পোনেন্ট ঠিক মতো ইউজ করেন নাই, কালার হয়তো ঠিক মতো ইউজ করেন নাই, বা স্পেসিফিক গাইডলাইন ফলো করেন নাই, সেগুলো ধরে দেয়। বাট এটা তো কি হয়, জেনারেল লাইক খুবই কমন জিনিসপত্র খুঁজে বের করে। স্পেসিফিক্যালি ডিজাইন সিস্টেমের মধ্যে আপনি গাইডলাইন ফলো করছেন কিনা, আপনার ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার ঠিক আছে কিনা, আপনার ফন্টের সাইজ ঠিক আছে কিনা, বা ফন্টের যে কম্বিনেশন সেটা ঠিক আছে কিনা, এগুলো কিন্তু পারে না। সো লিফট what they did basically they use that Figma plugin, they কোডটা ওপেন সোর্স থাকার কারণে তারা সেই কোডটাকে নিয়ে তাদের মতো করে কাস্টমাইজ করে লিফটের যে ওন ডিজাইন সিস্টেম আছে সেটার সাথে ইন্টিগ্রেট করছে। এখন লিফটের যে কোনো ডিজাইনার জাস্ট সিম্পলি ডিজাইন করা শেষ হলো ওই প্লাগইনটা ওপেন করে এবং ওটাকে চেক করে যে সবকিছু ঠিক মতো করছে কিনা। এবং এটা কিন্তু প্রাইভেট প্লাগইন, আমরা কেউ পাবো না খুঁজলে। আপনি ডিজাইন লিঙ্ক সার্চ করলে মেইন যেটা অরিজিনাল লিঙ্ক প্লাগইন সেটা পাবেন, বাট লিফটেরটা কিন্তু পাবেন না, কারণ ওটা কাস্টমাইজ এন্ড দেয়ার ওন প্লাগইন। সো এই যে দেখেন টিমটা ম্যাচিউরড হয়েছে বলে ওরা ওই স্পেসিফিক নিড পাইছে এন্ড দে মেক দেয়ার প্রসেস বেটার। অলরাইট, আপনারা যদি উবারেরটা দেখেন, উবার মেড আ স্পেসিফিক প্লাগইন যেখানে স্ক্রিনশট দিলে অটোমেটিক্যালি ওয়্যারফ্রেম জেনারেট করে ফেলতে পারে। ঠিক আছে, সেটা কেমনে পারে? বিকজ দে ট্রেন দ্যাট প্লাগইন ওভার দ্য টাইম। সো এইভাবে আর কি আমাদের টিম যত ম্যাচিউরড হবে, আমাদের সিস্টেম যত ম্যাচিউরড হবে, সেটা আমাদেরকে নতুন নতুন টুল অ্যাড করতে, নতুন নতুন ফিচার অ্যাড করতে হেল্প করবে, এবং লাইক আমাদেরকে পুশ করবে সিস্টেমটাকে স্কেল করতে। ওকে, সো আমরা অনেক কিছু শিখলাম। সবাই একটু পানি খেয়ে নেন, গলা টলা শুকায় গেলে। এবং দেন আমরা আর একটা ছোট্ট পোলের মতো করব। এখানে কোনো পোল করব না, আমি বলবো যে আপনারা হ্যান্ড রেজ করবেন এন্ড দেন অ্যান্সার করবেন। সো যেটা আমার কোয়েশ্চেন এখানে, যে আপনারা যারা ডিজাইন সিস্টেম নিয়ে কাজ করছেন, যারা বিল্ড করছেন বা ম্যানেজ করছেন বা শুধু ইউজ করতেছেন, আপনাদের এই সিস্টেম নিয়ে আপনাদের কি মনে হয় যে সামনে আপনারা কি ধরনের স্কেলিং এর নিড ফিল করতে পারেন? আমরা যেসব জিনিসপত্র নিয়ে কথা বললাম, যে কেউ হ্যান্ড রেজ করেন। মেহেদি ভাই, আপনি একটু কোঅর্ডিনেট করে দিন। জি জি ভাই, আই থিঙ্ক আপনি একটু ব্রেক নেন ভাই। আমি এমনি তো এখন বলতাম, কারণ লং টাইম কথা হচ্ছে।
সো আপনি একটু ব্রেক নেন, আমরা হচ্ছে ব্যাক করি 10টার দিকে, কি বলেন ভাইয়া? না ব্রেক লাগবে না, আমি জাস্ট এখনই আমরা কোশ্চেন করতে 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 ব্রেকটা নেই আর কি, যেহেতু আচ্ছা তাহলে আচ্ছা সবার শোনা লাগছে না, আমারও সব ভালো লাগছে না। আপনারা হুম, আপনাদের এক্সপেকটেশন শেয়ার করতে পারেন, যে কেউ জাস্ট হ্যান্ড রেজ করেন মিটের, এন্ড আপনাদের এক্সপেরিয়েন্স বা আপনাদের এক্সপেকটেশনটা শেয়ার করতে পারেন। আমি আপনি কোশ্চেনটাকে আবার একটু ব্রেক করে দিই, হুম হুম যে শিওর। আপনারা যারা যে ডিজাইন সিস্টেমটাকে ইউজ করতেছেন বা বিল্ড করতেছেন বা ম্যানেজ করতেছেন, আপনাদের এক্সপেকটেশন কি, ধরেন 2025-এ বা নেক্সট হাফ নেক্সট 6 মান্থে আপনারা এক্সপেক্ট করতেছেন কিভাবে যে আপনাদের সিস্টেমটা স্কেল করবে, বাড়বে, কি কি বাড়াতে চাচ্ছেন বা বাড়ানোর প্ল্যান করতেছেন, কি কি বিষয় ইমপ্রুভ করার, কি কি বিষয় নতুন অ্যাড করার, কি বিষয় হয়তো বাদ দেওয়ার চিন্তা করতেছেন, Just সেই এক্সপেরিয়েন্সটা শেয়ার করলেই হবে। হুম হুম আচ্ছা, আই থিঙ্ক সবাই প্রশ্নটা বুঝতে পারছেন। এবার হ্যান্ড রেজ করতে পারেন, প্রশ্নটার উত্তর কে কে দিবেন? আচ্ছা, যদি কথা বলতে সমস্যা হয় আপনারা লিখে দিতে পারেন চ্যাটে। সবাই টায়ার্ড বোধ হয়, কেউ অ্যান্সার করতে চাচ্ছে না। না, এই জিনিসটা আমি একটা জিনিস দেখেছি ভাইয়া। হ্যাঁ, মিরাজ ভাই। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আহ, আসসালাম। আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছিলাম প্রায় শেষের দিকে। তো এটা হচ্ছে ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম ছিল। তো শুরুর দিকে যখন আমি কাজ শুরু করি, তো আমি ডিজাইন সিস্টেম নিয়ে কাজ শুরু করি। আমার তখনও ডিজাইন সিস্টেমে প্রফিসিয়েন্সি অতটা ভালো ছিল না। আর আমি খুব যে গুছাই শুরু করতে পারছি তাও না। তো তারপরও শুরু করছি আর কি, সাহস করে, যেহেতু ফুল প্রোডাক্টটা আমাদেরকে করতে হবে। তো এটা দেখা গেছে যে যত সময় গেছে ডিজাইন সিস্টেমটা তত বড় হইতে থাকছে, কম্পোনেন্ট বড় হইতে থাকছে। তো শুরুর দিকে আমি যে প্রবলেমটা ফেস করতাম, যে আমি যেহেতু প্রোডাক্টটা বানানোর ডিজাইন করার পাশাপাশি আমাকে প্রোটোটাইপিংও করতে হইতো ক্লায়েন্টকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো দেখা যাইতো যে কিছু এক্সট্রা কম্পোনেন্ট আমাকে বানাইতে হইতো, নয়তো কম্পোনেন্টে অনেক ব্রেকিং চলে আসতো। তো রেগুলার আমাকে মানে ডিজাইন সিস্টেমে অনেক ব্রেকিং এ যাইতে হইতো, আবার নতুন করে কিছু জিনিস ভাঙে আবার নতুন করে করতে হইতো। তো পরের দিকে গিয়ে জিনিসটা অনেকটা সহজ হয়েছে, তবে আমার কাছে এখন মনে হয় যে অনেকটাই কমপ্লেক্স হয়েছে। এটা আরো বোঝানো যাবে এবং আরো এটাকে কমপ্রেস করা যাবে আর কি। তো এর পাশাপাশি যখন আমি অন্য একটা প্রোডাক্টে কাজ করা শুরু করি, তখন আমার একটু মনে হয় যে যে না, এটাতে আমি ডিজাইন সিস্টেম ছাড়া কাজ করি, খুবই স্পেসিফিক কিছু কম্পোনেন্ট নিয়ে কাজ করা শুরু করি। তো শুরুর দিকে জিনিসটা ইজি হইলেও যখন ডিজাইন স্ক্রিন বাড়তে থাকে, তখন দেখি যে না, জিনিসটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। পরে আবার আমি দেখলাম যে না, এখানে আহ প্রয়োজনীয় কম্পোনেন্ট গুলো অ্যাড করে আবার ঠিক ওই বড় হওয়া শুরু করলো এবং কমপ্লেক্সিটি বাড়তে থাকলো। তো আমি এখনো এই কাজ করতে গেলে একটু কনফিউশন ফেস করি যে আমি যে প্রসেসে বিল করতেছি, এটা পরের দিকে গিয়ে আবার আমার কমপ্লেক্স হবে নাকি, এটা আবার ভেঙে নতুন করে রিঅ্যারেঞ্জ করতে হবে নাকি। মাঝে মাঝে একটু হারায় যায় আর কি। তো এটা নিয়ে এখনো স্টাডি করতেছি, এক্সপিরিয়েন্স নেওয়ার ট্রাই করতেছি যে কিভাবে শুরু এই মানে অর্গানাইজ ওয়েতে জিনিসগুলো সাজানো যায়। তো আমার মেইনলি চ্যালেঞ্জটা হয় যে আমাকে ডিজাইনও করতে হয় এবং প্রোটোটাইপিং, দুইটা একসাথে কম্পোনেন্ট গুলোকে সাজাইতে হয়। সো এইটাই ছিল ভাই আমার এক্সপিরিয়েন্স, স্ট্রাগল। থ্যাংক ইউ মিরাজ ভাই। নাসিমুল ভাই। ভাই আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন। ওয়ালাইকুম তো আসসালাম ভাই ভাইয়া। আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যে আমি এখন যে কোম্পানিতে আর কি জব করতেছি, তো আমাদের একটাই প্রোডাক্ট, মানে প্রোডাক্ট বেসড কোম্পানি, আমরা আর কি স্টার্ট আপ বলা যায়, স্টার্ট আপই আসলে। তো শুরুর দিকে ওয়েব অ্যান্ড অ্যাপের জন্য আমি এক্সটার্নাল একটা ডিজাইন সিস্টেম ইউজ করতেছি। দেন অনেক কাস্টমাইজ করা হয়েছে আমার ওই ডিজাইন সিস্টেমটা, আমার নিজের জন্য আসলে। যদিও ফুললি আমার ডেভেলপমেন্ট টিম ওইভাবে আসলে অ্যাডপ্ট করে নাই, এন্ড আই ডোন্ট এক্সপেক্ট আসলে ওইভাবে, খুব ছোট একটা টিম। তো তারা ফার্স্ট ফার্স্ট, যেহেতু আমরা এভিপি তে চলতেছি, তো ফার্স্ট ফার্স্ট যেভাবে পারতেছে কাজ করতেছে, একটু একটু করে অ্যাডপ্ট করতেছে। তো আমি এখন যেটা ফেস করতেছি, বা আমার কোম্পানি হয়তো বা ফিউচারে ফেস করবে, সেটা হচ্ছে যে আমি যে এক্সটার্নাল ডিজাইন সিস্টেমটা ইউজ করতেছি,
তো ওইটা পুরোপুরি অ্যালাইন করতেছে না। তো আমি এখন একটা ডিজাইন সিস্টেম বিল্ড করতেছি। তো আমার এক প্রকার কোশ্চেন হবে যে আহ, আমার এই টিমটা আসলে আমার এই ডিজাইন সিস্টেম নতুন আমি যেটা করতেছি নট ভেরি ডিফারেন্ট, বাট হচ্ছে শুধু আমাদের প্রোডাক্টের জন্য আর কি বিল্ড করার ট্রাই করতেছি। তো ফিউচারে আমার টিম ওইটা কিভাবে আসলে কতটুকু অ্যাডাপ্ট করতে পারবে বা তারা কি ধরনের ইয়াগুলা ফেস করতে পারে, যেহেতু আমি অলরেডি একটা ডিজাইন সিস্টেমের ভিতরে আর কি কাজ করতেছি, ওইটার উপর বেস করে তারা হয়তো বা কিছু কম্পোনেন্ট ইউজ করতেছে বা নিজেরা কিছু তৈরি করতেছে। তো আমার ওই নতুন ডিজাইন সিস্টেমটা তারা কিভাবে অ্যাডপ্ট করতে পারবে বা কোনো ফিউচারে কোনো প্রবলেম হবে কিনা, আহ এই জিনিসটা যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি বলতেন আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি একটা ইনসাইট এখানে অ্যাড করব। ভাই যে প্রশ্নটা করেছিলেন, আই থিঙ্ক ইন ফিউচারে কি করে স্কেল হবে বা আম, আমি কি এক্সপেক্ট করতেছি। সো আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, কারেন্টলি যেখানে কাজ করছি, সো আমাদের একটা প্রোডাক্ট খুব সুন রিলিজে যাব আমরা, বেটাতে যাব। সো সেখানে যে জিনিসটা আমি দেখেছি যে ফার্স্ট যখন ফাউন্ডেশনটা আমি শুরু করেছি, অ্যান্ড ফাউন্ডেশনটা শুরু করার পরে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি যে আমার ফাউন্ডেশনটাই এনাফ ফর নাও প্রোডাক্টটা বিল্ড করার জন্য। এবং প্রোডাক্টটা যদি দেখি যে না, আমার মার্কেট আমি ভালোই করতে পারছি, তখন গিয়ে আমি দেখতে পাচ্ছি যে কারণ আমাদের আরো কিছু লাইন আপ আছে, সো সিমিলার ক্যাটাগরি, সো সেখানে আমি আমার মানে কি বলবো টিমে বা কোম্পানিতে আমি বেটার একটা ফিউচার দেখতে পাচ্ছি। বাট কিছু জায়গায় একটু কি বলে ডাউট কাজ করতেছে এখনো স্টিল, যে এটাকে যেহেতু অলরেডি ডেভেলপার এটার সাথে ইউজ টু হচ্ছে, সো ওখানে একটা মানে বড় চ্যালেঞ্জ অ্যাডাপ্টেশন, যে কথাটা আপনি কয়েকটা স্লাইড আগেই বললেন। সো আমি আশা করতেছি যে এটা আরো বড় হবে এবং বেটার হবে, যেহেতু ডেভেলপাররা অলরেডি অ্যাডাপ্ট করা শুরু করছে। ওকে, ইনশাল্লাহ ভাই। সো আমরা আবার শুরু করি। আর মাঝে আম, যে কোয়েশ্চেনটা আসছে ভাইয়া, হুদা ভাই যেটা বললেন, আই ডোন্ট থিঙ্ক যে প্রবলেম হবে, বাট কিছু স্ট্রাগল আপনি ফেস করবেনই পরবর্তীতে। এবং এটা জাস্ট কমন, মানে এটা আসলে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, টু বি অনেস্ট। অ্যান্ড দ্যাটস বিকজ যেহেতু শুরু থেকে তাদেরকে নিতে পারেন নাই, তারা যদি পরবর্তীতে এটা অ্যাডপ্ট করেও, তখন সেই সময় তাদের অনেক কোয়েশ্চেন, অনেক ধরনের কনসার্ন এগুলো অ্যারাইজ করবে, যেটা আপনাকে তখন হ্যান্ডেল করতে গেলে আপনি একটু ফেস করবেন স্ট্রাগল, ঠিক আছে? বাট হোপফুলি দে উইল রিয়েলাইজ এন্ড মানে পরবর্তীতে অ্যাডাপ্ট শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এটাকে কন্টিনিউ করি। সো আমাদের পরের যে পার্টটা, সেটা হলো যে চ্যালেঞ্জেস। এই যে আমরা স্কেলিং করার চিন্তা ভাবনা করতেছি বা আমাদের করা লাগবে, সেখানে কি ধরনের আহ বাধার সম্মুখীন আমরা হইতে পারি বা কি কি বিষয় আমাদের হয়তো ভোগাবে। সবচেয়ে বড় সেই ইস্যুটা সেটা হলো আম, আমরা যে কনসিস্টেন্সি বিল্ড করার জন্য ডিজাইন সিস্টেমটাকে দাঁড় করাই বা শুরু করি, সেই জিনিসটা একটা মানে যখন আপনার লার্জার স্কেলে চলে যাবেন, তখন দেখবেন আস্তে আস্তে সেই কনসিস্টেন্সির জায়গাটা নিয়ে খুব স্ট্রাগল করা লাগতেছে, লাইক মেনটেন করাটা। কারণ আপনি হয়তো যখন 2 জন 3 জন আপনারা শুধু ডিজাইনাররা হয়তো করতেছেন, আপনারা নিজেদের মধ্যে জিনিসটাকে খুব ইজিলি মেনটেন করতে পারেন। বা যদি সেটা মনে করেন বেড়ে আপনাদের এখানে যেমন যারা ছিল সবারই 20 জন বা 20 জনের নিচে ইউজার বেস, আপনারা এই কয়েকজনের ভিতরে হয়তো ম্যানেজ করাটা খুব একটা সমস্যা না। আর যখন এটা 50 জন 60 জনের মধ্যে চলে যাবে, তখন দেখবেন সবার কাজ অডিট করে বা চেক করে মেনটেন করা যায় সবাই ঠিক মতো ইউজ করতেছে কিনা, এটা খুবই খুবই কমপ্লিকেটেড একটা বিষয় হয়ে যায়। এখানে আমি যে এক্সাম্পলটা দিছি সেটা হলো স্পটিফাই ওদের যে ডিজাইন সিস্টেম ছিল গ্লু, সেইটা যখন তারা ইন্ট্রোডিউস করে, তারপরে কিছুদিন পরে তারা দেখে যে তাদের কোম্পানির ভিতরেই 22টা ডিফারেন্ট ডিজাইন সিস্টেম তৈরি হয়ে গেছে। কেউ নাম দিচ্ছে সোলার, কেউ এপক্সি, কেউ ক্রিয়েটর টেপ, এটসেট্রা এটসেট্রা। ওয়াই দ্যাট হ্যাপেন, ইটস আ বিগ স্টোরি। আমি এটা শেয়ার করে দিব না, আপনারা নিজেরা সার্চ করলেও পাবেন খুবই সহজে। সেটা হওয়ার রিজন হইলো যে যখন লার্জার অর্গানাইজেশন হয়ে যায়,
যদি ঠিক মতো এটার গভর্নেন্স করা না পারি আমরা, তাহলে যারা ইউজার তারা জিনিসগুলোকে নিজেদের মতো করে অ্যাডাপ্ট করানো শুরু করে এবং ওভার টাইম এই ধরনের সিচুয়েশন হয়। সো আই থিঙ্ক লাইক যারা আপনারা ইউজ করতেছেন তারা মোরলেস দেখছেন কোন সময় যে কম্পোনেন্ট ডিটাচ করে ফেলে, আহ, বাইরে থেকে কালার চুজ করে ফেলে, এইসব হবেই। এন্ড দ্যাটস আ বিগ ইস্যু এবং চ্যালেঞ্জ যখন আপনার জিনিসটাকে স্কেল করার চেষ্টা করবেন। যত বড় করবো আমরা সিস্টেমটাকে, তত এই জিনিসগুলো আরো বেশি কমপ্লিকেটেড হবে। এবং এখানে আরেকটা বড় কনসার্ন আছে, সেটা হলো যদি আমরা ডিজাইন সিস্টেমের বেনিফিট বা রিজনিং বা ভ্যালুটাকে খুব ভালো মতো পেশ করতে না পারি, আমার যারা ইউজার বেস তারা একটা সময় যা মনে করে ইটস টু মাচ রেস্ট্রিকটিভ, মানে রেস্ট্রিকশন ক্রিয়েট করতেছে, আমার ক্রিয়েটিভিটিকে নষ্ট করতেছে, এরকম অনেক ধরনের মানুষ থাকে। অথবা অনেকে থাকে যারা খুব বেশি কমফোর্টেবল না এত রিজিডলি কাজ করতে, এন্ড দে বেসিক্যালি অলমোস্ট ইগনোর দ্য হোল সিস্টেম এন্ড ডু দেয়ার স্টাফ। সো এই ধরনের মানে ইস্যু থাকবেই যত বড় অর্গানাইজেশন ছোট অর্গানাইজেশন যান না কেন, বাট যত লার্জার অর্গানাইজেশন হয় এটার অকারেন্স তত বেশি হয়। সো ইটস আ বিগ ইস্যু অ্যান্ড চ্যালেঞ্জ দ্যাট উই নিড টু ফেস। সেকেন্ড হইলো যে যখন আপনার লার্জার টিম হবে, স্কেল যত বড় হবে, ডিজাইন টিমের মনে সিস্টেম টিমের এরকম মারি খাওয়া লাগবে আর কি। মারি খাওয়া না, আপনার অনেক কেওটিক একটা কমিউনিকেশন এটা ভালো ছিল। যে আপনাকে এসে একজন জিজ্ঞেস করবে কেমন ইউজ করবো, এটা আমার এখানে লাইব্রেরি কাজ করতেছে না, ডেভেলপার এসে বলবে আমি তো খুঁজেই পাচ্ছি না, ঠিক আছে, বা হয়তো একটা কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টটা কিভাবে ওভাররাইট করবে পারতেছে না দেখে সে নিজেই ফেড আপ হয়ে একসময় হয়তো ডিটাচ করে ফেলতেছে। সো ইউ নিড টু লাইক ফেস অল দিস লাইক কেওটিক কমিউনিকেশন। এবং যত লার্জার হবে তত এই ধরনের ইস্যু, এই ধরনের কমিউনিকেশনাল প্রবলেম এবং সিনারিও আপনাকে হ্যান্ডেল করতে হবে। দেন লার্জার যত এক্সপেকটেশন বাড়বে, যত কম্পোনেন্ট বাড়বে, যত আপনার জিনিস সিস্টেমের সাইজ বা স্কেল বাড়বে, আপনার খরচ বাড়বে, আপনার এক্সপেকটেশন বাড়বে, সেই এক্সপেকটেশন মিট করতে যে আপনার ফ্রাস্ট্রেশন বাড়বে। সো সিম্পলি যদি চিন্তা করি আমরা ডিজাইনের পার্সপেক্টিভ থেকে, যে আমরা যখন ছোট অর্গানাইজেশন উই প্রবাবলি কুড হ্যান্ডেল উইথ লাইক এ প্রো প্ল্যান, অথবা অনেক ক্ষেত্রে আমরা হয়তো বা এডুকেশনাল প্ল্যান দিয়ে চালাই দিচ্ছি। বাট যখন লার্জার অর্গানাইজেশনে যাবেন দেখবেন আপনাকে একটা সময় যে আপনার সিস্টেমের জন্য আপনাকে হয়তো অর্গানাইজেশনাল প্ল্যান নেওয়া লাগতেছে, যেটা অলমোস্ট $45 পার পার্সন। ঠিক আছে, সো ইটস এ কস্ট। দেন এই পুরো সিস্টেম ম্যানেজ করতে যে আপনাকে হয়তো বা ডেডিকেটেডলি কয়েকজনকে কাজ করানো হচ্ছে, তাদের স্যালারি, দ্যাটস এ কস্ট, রাইট? আপনার যে কমপ্লেক্সিটি বাড়তেছে, আপনার যে নতুন কম্পোনেন্ট অ্যাড হচ্ছে, বা কম্পোনেন্ট গুলো মাল্টিপল প্ল্যাটফর্মকে সাপোর্ট দেওয়ার জন্য যেভাবে আপগ্রেড করা লাগতেছে, এইগুলো আপনার এফোর্ট নিবে, রাইট? আপনাকে সময় দিতে হবে, আপনাকে সেগুলো আরো ভালো মতো টেস্ট করতে হবে। আপনি যখন ডিজাইন সেন্ট্রিক ডিজাইন সিস্টেম থেকে এটাকে লাইক ডিজাইন কোড সব ইন্টিগ্রেটেড একটা সিস্টেমের দিকে যাবেন, লাইক হায়ার ম্যাচুরিটির দিকে যাবেন, তখন দ্যাট উইল টেক লাইক কিউএ এফোর্ট, রাইট? আপনার কোয়ালিটি অ্যাসুরেন্স টিমকে আপনাকে কাজ করতে হবে যে কোড ঠিক মতো কাজ করতেছে কিনা, সবাই এটাকে ঠিক মতো সব সিনারিতে ইউজ করতে পারতেছে কিনা, সকল এজ কেস ঠিক মতো ডিফাইন হয়েছে কিনা। সো এই যে এফোর্ট, লাইক তারা যে কাজ করতেছে, তারা যে জিনিসগুলোকে মেনটেন করার জন্য এফোর্ট দিচ্ছে, অল অফ দোজ বিকাম আ কস্ট, এডিশনাল এফোর্ট। এবং এই যে এক্সপেক্ট কস্ট বাড়তেছে, দ্যাট উইল অলসো মানে কজ সাম আদার কনসার্ন। যেমন আপনার হায়ার অথরিটি তখন চিন্তা করবে এত সময় নষ্ট করতেছো ডিজাইন সিস্টেমে, এটার বেনিফিট কি? সো ইউ নিড টু বি লাইক মোর কনসার্ন অ্যাবাউট লাইক এক্সপ্লেইনিং ইটস ROI, আপনার এটার ভ্যালু, আপনার এই এফোর্টের যে বেনিফিট এবং ইম্প্যাক্ট, সেগুলো দেখানোর বিষয় চলে আসতেছে। সো ইটস লাইক the whole system become too much complicated. So এই চ্যালেঞ্জটা আমাদেরকে ফেস করতে হবে। And then larger system would require documentation, and documentation is really hard. আমি জানি না আপনারা কতজন এই ভিডিওটা দেখছেন। সো এখানে এই লোকটার এটার ভিডিওটা আছে, আমি এখন প্লে করতেছি না, বাট আপনারা পরবর্তীতে স্লাইড পেলে দেখে নিন। সো এখানে এই বাবা তার বাচ্চাদেরকে বলে যে তোমরা ডকুমেন্ট করো বা লিখে দাও স্টেপ বাই স্টেপ যে কিভাবে আমি একটা পিনাট বাটার স্যান্ডউইচ বানাবো। সো দে রাইট ইট ডাউন, এবং যেভাবে লেখছে ঠিক এক্স্যাক্টলি সেভাবে ওর বাবা ফলো করে। বাট যেহেতু এক্স্যাক্টলি ফলো করতে গেলে আপনি যদি কোনো স্পেসিফিক ডিটেলস মিস করেন, যে ফলো করতেছে সে মিস করবে। তো দেখা যায় হয়তো বাচ্চা লেখছে যে ইনসার্ট দ্য
knife inside insert the knife inside the peanut butter jar. So সে ঢুকায় দেয় চামচটাকে, বাট দেন পরের স্টেপে হয়তো বাচ্চা লেগছে যে নাও স্প্রেড দ্য পিনাট বাটার ওভার দ্য ব্রেড। সো লোকটা কি করে পুরো জার ধরে স্প্রেড করা শুরু করে রাদার দেন চামচটা উঠায়, কারণ কি ডকুমেন্টেশনে লেখা নাই যে চামচটা উঠাইতে হবে। সো আমি এরকম একটা ফ্রাস্ট্রেটিং এক্সপেরিয়েন্স আর কি এখানে সে শেয়ার করে, জাস্ট টু ডেমনস্ট্রেট যেটা ডকুমেন্টেশন ইজ হার্ড, অ্যান্ড ইফ সামওয়ান ডাজন্ট শেয়ার দ্য সেম ভ্যালু টিমের মধ্যে, the documentation will lose its value or its meaning sometimes. So it's a funny thing আপনারা দেখতে পারেন, but that's the thing যে আপনাকে larger organization, because যখন হচ্ছে ছোট একটা স্কেলে কাজ করতেছেন, you can communicate every details yourself to the other member, but যখন এটা বড় হয়ে যাচ্ছে আপনি কিন্তু প্রত্যেকের কাছে যা যা জিনিসপত্র বুঝতে পারবেন না, বা এতজনকে একসাথে করে একই সময় হয়তো বা বোঝায় দেওয়াটা আপনার জন্য ডিফিকাল্ট হবে। So you need to rely on documentation, and if you don't do it properly, scaling এ আপনি অনেক জায়গায় ধরা খাবেন। So these are some of the challenges that scaling করার সময় আমরা ফেস করব for sure. So আজকের লাস্ট বলতে পারেন যে পোল টাইপের জিনিসপত্র, যে আপনারা যারা ডিজাইন সিস্টেম নিয়ে কাজ করতেছেন, ফরগেট অ্যাবাউট স্কেলিং। আমরা স্কেলিং এর চ্যালেঞ্জ গুলো দেখতেছিলাম, বাট ফরগেট অ্যাবাউট দ্যাট। জাস্ট আমরা যদি চিন্তা করি যে আমরা যারা ডিজাইন সিস্টেম নিয়ে কাজ করতেছি, যখন আমরা জিনিসগুলোকে শেয়ার করতেছি বা আমাদের টিমের মধ্যে যখন তারা ইউজ করতেছে, কি কি চ্যালেঞ্জ আমরা ফেস করি, আগের মতো একটু হাত রেজ করবেন এবং আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন আমাদের সাথে। কেউ কি শেয়ার করতে চান? আমি শেয়ার করতে চাই ভাইয়া। আচ্ছা আমি শেষের দিকে যাচ্ছি। ইয়াসিন ভাই। আচ্ছা ভাইয়া, আমার চ্যালেঞ্জটা আসলে এখন অন্যরকম। আই থিঙ্ক আপনারা কেউ কিছু আমার কথাটাকে ওইভাবে নিয়েন না। জাস্ট আমি আমার এক্স কোম্পানি যেটাতে ছিলাম, তো আমি তখন এখানে খুবই বিগিনার ছিলাম, মানে জাস্ট আমার যে সিনিয়র লিড ডিজাইনার ছিল, তো তার সাথে তুলনা করতে গেলে আমি বেশ জুনিয়র আর কি। তো তার সাথে যখন আমি কাজ করি, তো আমার কম্পোনেন্ট ভেরিয়েন্ট বা প্রোটোটাইপ নিয়ে খুব একটা ভালো আইডিয়া ছিল না। তো আমি ওনার সাথে আলহামদুলিল্লাহ ম্যাচ করে কাজ করে নিতে পারছি, এবং হচ্ছে আমাদের কোম্পানির যে প্রোডাক্ট ছিল সেটার সাথে আলহামদুলিল্লাহ কাজ করতে পারছি। তো অ্যাটলিস্ট ডিজাইন সিস্টেম নিয়ে বেটার একটা আইডিয়া পাইছি। তো আমি ওই কোম্পানিতে ছিলাম প্রায় 9 মাস এরকম। তো এখন আমি যেই কোম্পানিতে আসছি, তো আমি একটা অলরেডি ডিজাইন সিস্টেম নিয়ে ভালো একটা ধারণা পাইছি, বা কম্পোনেন্ট এইসব জিনিস নিয়ে। তো আমি এখন যে কোম্পানিতে আসছি, তো এই কোম্পানিতে আসলে কোনো ডিজাইন সিস্টেম নামের কোনো কথাই নাই। জাস্ট ডিজাইন করবা, এনাফ। এখন হচ্ছে ফিগমাতেও আমি ওনাদের আগের ফাইলগুলোতেও দেখলাম যে ওনাদের যে প্রোডাক্ট গুলা ওনারা হচ্ছে থিম ফরেস্টে সেল করতেছে। তো ওই প্রোডাক্ট গুলার মধ্যে হচ্ছে ডিজাইন সিস্টেম, মানে মেইন ফিগমা ফাইলে অ্যাটলিস্ট টাইপোগ্রাফির জন্য যে ডিজাইন সিস্টেম থাকে ওইগুলো তো নাই। আর হচ্ছে যে আমরা কম্পোনেন্ট বানাই, ভেরিয়েন্ট ক্রিয়েট করি, তো এইগুলাও নাই। তো হচ্ছে আমি হচ্ছে এই চ্যালেঞ্জের মধ্যে এখন পড়ে গেছি। তো আমার কথাটা কি হচ্ছে, যদিও অন্য একটা পর্যায়ে চলে গেল, তারপরেও এই প্রবলেমটার মধ্যে এখন আমি পড়ে গেছি। তো এইখান থেকে আসলে আমি ওভারকাম কিভাবে করতে পারি? আচ্ছা, যেহেতু আপনি নিজেও রিয়েলাইজ করছেন যে এটা ডিজাইন সিস্টেমের প্রবলেম না বা চ্যালেঞ্জ না, সো আমি হয়তো এখন অ্যান্সার দিব না, বাট আমাদের আমি লাস্টে যে কিউএ টাইপের টাইমটা রাখবো, ওই সময় চাইলে আমি এটা বলতে পারি। বাট শর্ট করে যদি একটু জাস্ট বলি যে আপনাকে, যদি আপনি মনে করেন যে এটা দরকার আছে, আপনাকে ছোট করে স্কেলে হইলেও একটা ইনিশিয়েটিভ নিতে হবে। তো আপনি হয়তো স্মলার স্কেলে কিছু একটা বানান, হইতে পারে সেটা শুধুমাত্র স্টাইল লাইব্রেরি, হতে পারে একেবারে কমনলি ইউজ কিছু কম্পোনেন্ট, অ্যান্ড দেন প্রেজেন্ট করেন বা অন্যদের সাথে শেয়ার করেন, যেটা দেখেন আমি করার কারণে আমার ডিজাইনে আমি এত জলদি জিনিসপত্র করতে পারতেছি। বাট এখানে একটা বিষয় হলো, আমার ডিজাইন সিস্টেম করাই লাগবে এমনও না, ঠিক আছে? সো আপনার স্পেসিফিক অর্গানাইজেশনে যদি বা আপনাদের কনটেক্সটে যদি মনে হয় যে না, আপনাদের রিউজেবল কম্পোনেন্ট বানায় কোনো লাভ নাই, আপনার একটা সিস্টেম বানায় খুব একটা কারণে, কারণ প্রত্যেকটা রিকোয়ারমেন্ট ডিফারেন্ট। সো ইন দ্যাট কেস ইউ শুডন্ট ডু দ্যাট, ঠিক আছে? আপনাকে ওইটার জাস্টিফিকেশনটাকে বাইর করতে হবে যে আপনি কতটুকু বেনিফিট পাবেন। সবাই করতেছে বলে আমাকে করতে হবে, বা
এটা করলে লাইক শুনতে কুল লাগবে বলে করব, দ্যাট ইজ নট লাইক আ রাইট অ্যাপ্রোচ টু হ্যান্ডেল দিস থিংস। ঠিক আছে, সো এটা একটু মাথায় রেখেন। আচ্ছা মেহেদী ভাই, আপনি কিছু একটা অ্যাড করতে চাচ্ছিলেন, আপনি করেন, তারপর আমি ফরওয়ার্ড করবো। উম, এখানে ভাই স্লাইডটাতে একটু যান, প্রশ্নটা একটু দেখতাম। জি জি। আচ্ছা, মেইন চ্যালেঞ্জ যেটা ফেস করি সেটা হচ্ছে যে টিমকে অ্যাডাপ্ট করানো, ডকুমেন্টেশন করা, আর হচ্ছে ট্রেনিং এর বিষয়টা, যেখানে অনেকটা টাইম ওখানে চলে যায়। দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য টাইমে যে জিনিসটা ফেস করছে যে ডকুমেন্টেশন ডেভেলপাররা খুব ভালো করতে পারে, বাট যদি ডিজাইন টিম হয় সেখানে হচ্ছে করতে চায় না, বা মানে আগায় না, আগাতেই চায় না। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে কোথাও নতুন করে ডিজাইন সিস্টেম ইমপ্লিমেন্ট করলে বা ইন্ট্রোডিউস করলে সেখানে অ্যাডাপ্ট করাতে খুব প্যারা খেতে হয়। আর লাস্ট যেটা বললাম সেটা হচ্ছে ডকুমেন্টেশন। সো এটা আসলে সব ডিজাইন সিস্টেমেরই কমন জিনিস। স্কেলিং এর সাথে না, so আপনারা বুঝতে পারতেছেন যে স্কেলিং পর্যন্ত যাওয়ার আগেই আসলে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হয়, যে অ্যাডাপ্ট করানো, দেন অ্যাডাপ্ট করানোর পর সেটা মানে কিভাবে ইউজ করবে সেই প্রসেস বা সেই অ্যাপ্রোচ থেকে কমফোর্টেবল করানো, দেন সেটা ডকুমেন্ট করানো যাতে আমরা ফিউচারে এটাকে আরো ইউজ করতে পারি। সো এই প্রত্যেকটা স্টেপই মোরলেস আমাদের চ্যালেঞ্জ ক্রিয়েট করে, স্কেলিং যদি আমরা বাদ দিই। আচ্ছা, আমরা চ্যালেঞ্জের সম্পর্কে জানলাম। মেহেদী ভাই, আমি আপনার স্পেসিফিক ওই চ্যালেঞ্জ গুলো সম্পর্কে এখনই বলতেছি না। আমার স্কেলিং এর কিছু বলবো, ওইখানে কিছু অ্যান্সার আসবে, বাট নট কমপ্লিটলি। জাস্ট এ মিনিট। ওকে, সরি অ্যাবাউট দ্য ইন্টারাপশন। সো যেটা বলতেছি যে আমরা যে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, এখানে কিছু পয়েন্ট কভার হবে, বাট সব হবে না, কারণ আমরা কোন লেভেলে আছি ডিজাইন সিস্টেমের বিল্ডিং এর প্রসেসে, সেটার উপর ডিপেন্ড করে আসলে স্ট্র্যাটেজি গুলো একটু ডিফারেন্ট হয়। সো আমি যখন শুরুর দিকে কাউকে অ্যাডাপ্ট করার চেষ্টা করব, আর পরবর্তীতে আমি যখন অ্যাডাপ্ট করব, দুটার মধ্যে আমার স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে। শুরুর দিকে আমি যেটা যারা এখনো অ্যাডাপ্টই করে না, কোনো ধরনের ভ্যালু আমি দেখাইতেই পারি নাই, তাদের জন্য অ্যাডাপ্ট করানো বেশি টাফ। সেক্ষেত্রে আমাকে হয়তো বা খুঁজে বের করতে হবে এমন একজন কোয়ার্কার বা পার্সন যে আমার সাথে সিমিলার ভ্যালু শেয়ার করে, বা সে বুঝে আমার কথা বা আমার কনসেপ্টটা, বা আমার মতো সিমিলার ভিশন রাখে। সো তাকে আমি কনভিন্স করে ট্রাই করবো আমার সাথে কোলাবোরেট করতে, এন্ড দেন টুগেদার উই প্রবাবলি ক্যান কনভিন্স আদার্স। বাট যখন আমি স্কেল করতেছি, তখন হয়তো বা অলরেডি আমার একটা টিম আছে যারা হয়তো বা এটার বেনিফিট পাইছে। সো আমার অ্যাপ্রোচ তখন হয়ে যাবে ডিফারেন্ট। আই উইল প্রবাবলি ট্রাই টু লাইক স্প্রেড দ্য নিউজ more towards other teams and other people. So আমার স্ট্র্যাটেজি তখন একটু ডিফারেন্ট হবে। ঠিক আছে, সো এটার জন্য বলতেছি যে কিছু স্ট্র্যাটেজি সব ক্ষেত্রেই কাজে দিবে, কিছু জায়গায় আপনাদের হয়তো অ্যান্সার আপনারা ডিরেক্টলি পাবেন না। আচ্ছা, আমরা পরের স্ট্র্যাটেজির পার্টটাতে চলে যাই, যে আমরা বুঝলাম যে আমাদের এসব চ্যালেঞ্জ আসতেছে স্কেলিং এ, সো আমরা কি কি জিনিসপত্র করতে পারি। সো প্রথম বিষয়টা হলো, আমাদের যখন আমরা স্কেলিং করতেছি, তখন আমাদের যে ডিজাইন সিস্টেমের যে টিমটা আছে, সেই টিমের স্ট্রাকচারটাকে একটু চিন্তা করতে হবে। সো রাইট সাইডে দেখেন আমি কতগুলো লাইক টিপিক্যাল ডিজাইন সিস্টেমের স্ট্রাকচারের কথা বলছি। সো প্রথমটা হলো যে আমরা যেটা সবাই পরিচিত, যে ওয়ান ম্যান আর্মি। ওয়ান ম্যান ডাজন্ট মিন হিয়ার যে আমি একজনই মাত্র, হয়তো বা একজন বা দুইজন অথবা কয়েকজন মাত্র, বাট ছোট্ট একটা টিম যারা হয়তো বা ডিজাইন সিস্টেমটা নিয়ে ইনিশিয়েটিভ নিয়েছে বা সে ভিশনটা রাখে। আর একটা হলো কি ডিসেন্ট্রালাইজ টিম, যে না ডিজাইন সিস্টেম আছে বাট ফুলি ডেডিকেটেড না, রাদার লাইক ইটস আ সাইড প্রজেক্ট। আমি মাঝে মাঝে কিছু সময় দেই, একটু বিল্ড করি, তারপর আবার রেগুলার কাজে ব্যাক করি, আবার যখন কিছু আপডেট করা লাগে তখন আবার কিছু এফোর্ট নেই। সো আমি বলবো যে আমি যখন পাঠাওতে কাজ করতাম, আমাদেরটা ডিসেন্ট্রালাইজ টিম ছিল, আমাদের ওইভাবে ডেডিকেটেডলি টাইম দেওয়ার মতো ছিল না যে আমরা শুধুমাত্র ওইটা দিয়ে পড়ে থাকবো, বিকজ খুবই আর্লি স্টেজে ছিল। আর পরবর্তীতে তো আমাদের টিমটা একটু ছোট হয়ে যায়, স্কেল ডাউন হয় পুরোপুরি অর্গানাইজেশন। সো আমরা চাইলেও আর পরে এটাকে আর ওইভাবে স্কেল করতে পারিনি।
সো ইট রিমেইন অ্যাজ ডিসেন্ট্রালাইজ সিন্স দেন, লাইক অ্যাটলিস্ট আমি যখন ছেড়ে আসছি তখন পর্যন্ত। অ্যান্ড দেন এর পরের এটা হলো যে না, যখন ওই লেভেলের স্কেল করব যে আমরা একেবারে একটা সেন্ট্রালাইজ টিম রাখতে পারবো যাদের কাজে হলো শুধু ডিজাইন সিস্টেম নিয়ে কাজ করা, অ্যান্ড অন্য যত ডিজাইন টিম বা সাব টিম আছে তাদেরকে সার্ভিস প্রোভাইড করা। ঠিক আছে, সো দেখা যায় এই ক্ষেত্রে ডেডিকেটেডলি ডিজাইনার, ডেভেলপার, কিউএ সবই রিসোর্স থাকে ডিজাইন সিস্টেম টিমের কাছে, এবং তারা শীর্ষ সিস্টেমটাকে সাপোর্ট করে। সো লিফটের ক্ষেত্রে বা উবারের ক্ষেত্রে ওদের সিস্টেমটা সেন্ট্রালাইজ, দে হ্যাভ দ্য ফুল থিং। অ্যান্ড দেন দের ইজ আ হাইব্রিড, মিনিং লাইক ছোট একটা টিম থাকে, খুবই ছোট, যেটা হয়তো বা সেন্ট্রালাইজ ওয়েতে কাজ করে, বাট দেন দে বেসিক্যালি শেয়ার্ড রিসোর্স ফ্রম আদার like other teams. So like a decentralized part থাকে। So পেপে নামে একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন আছে, জাপানিজ বেসিক্যালি। সো ওদের ডিজাইন সিস্টেম টিমটা অ্যাকচুয়ালি হাইব্রিড টিম, যে দে হ্যাভ আ স্মল টিম অ্যান্ড দেন দে বেসিক্যালি শেয়ার রিসোর্স ফ্রম আদার স্মলার টিম যখন তাদের লাগে। সো হয়তো স্পেসিফিক একটা প্রজেক্টে তারা হয়তো কিছু একটা নতুন একটা কম্পোনেন্ট অ্যাড করবে, বা একটা স্পেসিফিক কম্পোনেন্টের প্যাটার্নকে ডিফাইন করবে। সো সেক্ষেত্রে তারা যদি 3 জন ডিজাইনার লাগে, তারা হয়তো অন্য টিম থেকে সেটাকে নিয়ে নিবে, এরকম ভাবে চলে। এখন আমরা যখন স্কেল করব, আমাদের কি করতে হবে, অনেক হয়তো কম্পোনেন্ট বাড়াইতে হবে, অথবা হয়তো ডিফারেন্ট একটা প্রোডাক্টের জন্য আমাদের কম্পোনেন্ট গুলোকে অ্যাডজাস্ট করতে হবে। হইতে পারে যে আমরা কমপ্লিটলি ডিফারেন্ট প্ল্যাটফর্মের জন্য কম্পোনেন্ট বা ফ্যাসিলিটি অ্যাড করবো সিস্টেম। সো এই এফোর্ট গুলো নেওয়ার জন্য, বা আমরা আগে একটা স্লাইডে দেখলাম যে কমিউনিকেশনটা ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট, রাইট? যে অনেক সাইড থেকে অনেক ধরনের আমার সাপোর্ট দিতে হবে। তো সেইগুলোর জন্য ডিজাইন সিস্টেমের আমার যে টিমটা কাজ করবে সেটার স্ট্রাকচারটাকে আমাকে ডিফাইন করতে হবে। এবং আমরা যখন স্কেলিং নিয়ে কাজ করব, তখন অ্যাটলিস্ট মেক শিওর করতে হবে যে আমাদের এক নামে কিছু টিম মেম্বার থাকবে যারা আমাদেরকে সাপোর্টের কাজে হেল্প করবে, কিছু হয়তো আমাদের অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন বা ডেলিভারেবলস গুলো ক্রিয়েট করতে হেল্প করবে। সো সেই স্ট্রাকচারটা আমাদেরকে ডিফাইন করতে হবে যে আমার অর্গানাইজেশনের বা আমার সিস্টেমের কারেন্ট যে রিসোর্স আছে সেটা দিয়ে আমি কি ধরনের একটা স্ট্রাকচারকে সাপোর্ট করতে পারি। বাট অ্যাটলিস্ট লাস্ট টু, সেন্ট্রালাইজড এন্ড হাইব্রিড, এই দুটোর যে কোনো একটা পর্যায়ে আমাদেরকে মোস্ট অফ দ্য টাইম নিতে হবে যদি আমরা লার্জার টিমের জন্য স্কেল করতে চাই। মোটামুটি লাইক ম্যানেজেবল বা মিড লেভেল হইলে ডিসেন্ট্রালাইজ ইজ এনাফ। ওকে, দেন আমাদের ট্রাই করতে হবে যে কস্ট ফাংশনাল টিম মেইনটেইন করতে। লাইক আমরা শুধুমাত্র ডিজাইনার দিয়ে স্কেল করতে পারবো না। ডিজাইনার, ডেভেলপার, কিউএ, and at least like one person who will handle the operational part, like ops part of it, যে এগুলো শেয়ার করা, ডিস্ট্রিবিউট করা, এটা রোড ম্যাপ ম্যানেজ করা, এইগুলো কাজ করতে পারবে। এবং এই ফাংশনাল ডিফারেন্ট ফাংশনাল পিপল গুলোকে ইন্ট্রোডিউস করাটা আমাদেরকে এটার অ্যাডাপ্ট করানো বা এটা প্রিচ করানোর ক্ষেত্রেও হেল্প করবে। আমরা তখন যে ডেভেলপার আছে সে ডেভেলপারদের সাথে কমিউনিকেট করতে পারবে, যে ডিজাইনার আছে সে ডিজাইনারের পার্টটাকে হ্যান্ডেল করতে পারবে। ঠিক আছে, এই ওই দিক থেকেও আমাদেরকে হেল্প করবে। দেন আমাদেরকে টোকেন, সেন্ট্রালাইজ লাইব্রেরি, আমাদের যে ডিজাইন সিস্টেম সেটার ভিতরে যে স্ট্রাকচারটা সেটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো সেই স্ট্রাকচারটা আমরা যত বেশি সেন্ট্রালাইজ করতে পারবো, যত বেশি কোর লেভেল থেকে ম্যানেজ করতে পারবো, তত এটা স্কেল করতে হেল্প হবে। আমরা শুরুতেই একটা এক্সাম্পল দেখছিলাম যে স্পটিফাই কিভাবে ভেজালে পড়ছিল। সো ওরা ওদের প্রবলেমটাকে কিভাবে সলভ করছিল, এই কোর ফাউন্ডেশনাল পার্টে এবং আরেকটা হলো শেয়ার্ড পার্টে ভাগ করে দিয়ে। সো যে তারা যেহেতু দেখতেছিল যে তাদের ডিজাইন সিস্টেম ইউজারদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে তাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী তারা এটাকে অ্যাডাপ্ট করা শুরু করে, কাস্টম একটা ভার্সন বানানো শুরু করে। সো হোয়াট দে ডিড, যে তাদেরকে ফোর্স করে নাই, রাদার তারা সিস্টেমটা কেমন ভাবে বানিয়ে ফেলছে বা কনভার্ট করে নিছে, যেখানে সেন্ট্রালাইজ পজিশন থেকে তারা কিছু স্পেসিফিক রুলস, গাইডলাইন এন্ড ফাউন্ডেশন ডেভেলপ করে দিবে, যেগুলো ফলো করেই তাদেরকে লোকাল সিস্টেমগুলোকে বানাইতে হবে। সো দে বেসিক্যালি স্কোপ ডাউন দ্য সেন্ট্রাল লাইব্রেরির পার্ট, এবং যেগুলো শেয়ার্ড বা অন্য প্রোডাক্ট স্পেসিফিক জিনিস আছে সেগুলো তারা ডিস্ট্রিবিউট করতেছে। সো দে স্টিল হ্যাভ লাইক ডিফারেন্ট ডিজাইন সিস্টেম উইদিন দ্য প্রোডাক্ট বা উইদিন দ্য প্ল্যাটফর্ম, বাট all of those separate বা চাইল্ড ডিজাইন সিস্টেম তারা কি করে, কোর যে ভ্যালু গুলো বা কোর যে ডিসিশন গুলো সেগুলো সেন্ট্রাল লাইব্রেরি থেকে নেয়। ঠিক আছে, এতে করে কি হয়েছে, ডাইভার্সিফিকেশন যেমন হয়েছে এবং লাইক তাদের যে প্রবলেমটা ওটা হয়েছে। এখন
আমাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে তো হয়তো এই সেম ইস্যু না। So আমরা তো সবাই সেম এটা ফলো করার দরকার নেই, বাট অ্যাটলিস্ট যেটা সবসময় ভ্যালুয়েবল সেটা হলো আমরা যদি জিনিসটাকে সেগ্রিগেট করতে পারি এমন ভাবে যে যেগুলো কোর ডিসিশন বা যেগুলো আম, আহ, একেবারে হায়ার লেভেলের ডিসিশন সেগুলোকে আমরা সেপারেট রাখতে পারি ফ্রম দ্য লাইক প্রোডাক্ট স্পেসিফিক বা একেবারে গ্রাউন্ড লেভেলের ডিসিশন থেকে। So আমি এখানে একটা টিপিক্যাল স্ট্রাকচার দাঁড় করেছি, ধরেন ডিজাইন সিস্টেমে যে আমরা টিপিক্যালি দেখা যায় যে এক ফাইলের ভিতরেই হয়তো বা আমাদের স্টাইল লাইব্রেরি, আমাদের আইকন, আমাদের অ্যাসেটস, আমাদের কম্পোনেন্ট সবকিছু রেখে দিই। বাট এটা স্মলার স্কেলে কেউ হয়তো বা কি হাত তুলছিলেন? আচ্ছা, সো কেউ হয়তো আমরা হয়তো বা প্যাটার্ন সবকিছু এক জায়গায় রেখে দিই, এন্ড দেন ওইটাকে সবাই ডিস্ট্রিবিউট করি, সবাই অন্যান্য ফাইলে ওইটাকে অ্যাড করে ইউজ করি। বাট যখন আপনার লার্জার অর্গানাইজেশন হবে, আপনার সিস্টেমের স্কেল যখন বেড়ে যাবে, তখন ইটস আ বেটার ডিসিশন যে আপনি গ্লোবাল যে বিষয়গুলো সেগুলোকে সেপারেট করে ফেলেন, এন্ড দেন বাকি জিনিসপত্রগুলোকে আপনি ডিস্ট্রিবিউট করে দেন ছোট ছোট অন্যান্য লাইব্রেরি বা অন্যান্য কিটের মধ্যে। সো এখানে যেমন একটু বলছে যে ধরেন আপনার ডিফারেন্ট প্রোডাক্ট আছে, সো প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, সো রাদার দেন কিপিং অল কম্পোনেন্টস ইন দ্য কোর লাইব্রেরি বা মেইন সিস্টেমে, আমরা কি করবো, কোর কিছু কম্পোনেন্ট আমরা বানায় রাখবো যেগুলোকে ইউজ করে আমার প্রোডাক্ট স্পেসিফিক কম্পোনেন্ট বানানো যায়। ঠিক আছে, সো ধরেন আমার ন্যাব বার, এখন আমার প্রোডাক্ট 1 আর প্রোডাক্ট 2 এর ন্যাব বার হয়তো ডিফারেন্ট, এবং শুধুমাত্র ডিফারেন্ট এই সেন্সে না যে জাস্ট আইটেম ডিফারেন্ট, বাট হয়তো বা স্টাইলিং বা ডিজাইন প্যাটার্ন একটু ডিফারেন্ট। সো আমরা হয়তো এমন ভাবে আমাদের নেভিগেশনের জন্য কম্পোনেন্ট বানায় রাখতে পারি যেটাকে ওভাররাইড করে প্রোডাক্ট 1 তার নিজের জন্য একটা কম্পোনেন্ট বানায় রাখতে পারে, প্রোডাক্ট 2 তার জন্য বানায় রাখতে পারে। সো পরবর্তীতে তারা জাস্ট খালি ওইটাকে ইউজ করতে পারবে। ঠিক আছে, সো এটা অনেক ডিটেল আলোচনা, আমি এখন ওইখানে যাচ্ছি না, বাট আমাদের লাইব্রেরি বা আমাদের যেভাবে আমরা লাইব্রেরি গুলোকে মেনটেন করতেছি, ফাইল গুলোকে মেনটেন করতেছি, সেই বিষয়গুলোকে যত আমরা লাইক ডিসেন্ট্রালাইজ করতে পারবো তত আমাদের জন্য মানে স্কেলিংটাকে ফ্রুটফুল করা পসিবল হবে। দেন আমাদের গভর্নেন্স লাগবে। সো আমরা যে দুইটা ইস্যু দেখলাম, এক হলো কে কিভাবে কমিউনিকেট করতেছে, আর একটা হলো যে মানে ছোট ছোট টিম হয়ে যাচ্ছে, মানে যেটা স্পটিফাই যেটা ফেস করছে যে সিস্টেমের ভিতরে অনেকগুলো সিস্টেম হয়ে যাচ্ছে। সেই বিষয়গুলো কখন হয়, যখন আমাদের গভর্নেন্স ঠিক নেই। সো আমাদেরকে চেক করতে হবে যখন আমাদের লার্জ স্কেল, তখন এই জিনিসটাকে আরো স্ট্রিক্টলি দেখতে হবে। আমরা স্ট্রিক্টলি ডিজাইন সিস্টেম প্রিন্সিপাল সেট করে দিব যে কি করা যাবে কি করা যাবে না। আমাদের একটা সুন্দর প্রসেস থাকবে যেটার মাধ্যমে আমরা নতুন কোনো রিকোয়েস্ট সাবমিট করব বা এক্সিস্টিং জিনিসপত্র সম্পর্কে বা কম্পোনেন্ট সম্পর্কে আমরা ফিডব্যাক শেয়ার করব। আমরা দেখতে পারবো যে আমাদের সিস্টেমে নতুন কি কম্পোনেন্ট অ্যাড হবে, সামনে কোন কোন কম্পোনেন্ট গুলো ডেপ্রিকেট হবে। আমরা দেখতে পারবো যে কিভাবে মানে কোন কম্পোনেন্ট গুলো ভালো মতো ইউজ হচ্ছে, কোন কম্পোনেন্ট গুলো ইউজ হচ্ছে না, কোন কম্পোনেন্ট গুলো বেশি ডিটাচ হচ্ছে, ঠিক আছে, বা ওভাররাইড হচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে চেক করতে হবে রেগুলার বেসিসে, যাতে করে আমরা মেক শিওর করতে পারি যে আমাদের যারা ইউজার তারা ঠিক মতো আমাদের সিস্টেমটা ইউজ করতে পারতেছে এবং তারা তাদের ডিজায়ার্ড যে বেনিফিট বা ভ্যালু সেটা মানে এক্সপেরিয়েন্স করতে পারতেছে। সেই জন্য আমাদের অডিটিংটা খুব ইম্পর্টেন্ট এবং মনিটরিংটা খুবই ইম্পর্টেন্ট। দেন আচ্ছা, এটা হলো একটা এক্সাম্পল যে আমরা যে এসওপির কথা বলতেছিলাম, যে এখানে এটা হলো লিফটের ইয়া থেকে নেওয়া, যে তারা একেবারে ওদের পুরোটা ডিফাইন করে যে আপনাকে একটা নতুন কম্পোনেন্ট বা একটা প্যাটার্ন প্রপোজ করার আগে কতগুলো প্রসেস ডিসিশনের মেকিং প্রসেসে যাইতে হবে, এন্ড অনলি ইফ ইউ ক্যান কনভিন্স দিস হোল এসওপি দেন আপনি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। ঠিক আছে, সো এরকম রিগোরাস প্রসেসে তখন যাইতে হয় এই রিজনে, যাতে করে আমরা মেক শিওর করতে পারি যে কেউ যাতে কম্পোনেন্ট রিকোয়েস্ট না করে, তারা যাতে এক্সিস্টিং এর ইউজেসটা ম্যাক্সিমাইজ করে, এন্ড অনলি ইফ নেসেসারি তাহলে হয়তো তারা হয়তো বা নতুন কিছু রিকোয়েস্ট করবে বা ডিটাচ করবে। সেটা শুধু ডিটাচের সাথে রিলেটেড না, ওভারঅল ডিজাইন ডিসিশন, ওভারঅল ওয়ার্ক প্রসেস সবকিছুর সাথে রিলেটেড। এন্ড এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আচ্ছা, দেন আমাদের প্রপার ডকুমেন্টেশন রাখবে। এখন ডকুমেন্টেশনটা খুবই হার্ড, আমরা আগেই শুনছি। আমরা কি কি জিনিসপত্র নিতে পারি, আমাদের স্ট্র্যাটেজি হবে যে ডকুমেন্টেশনটাকে একেবারে সবার শেষের জিনিস না বানায়, স্টেপ না বানায়, অ্যাজ উই মুভ অ্যালং আমরা কি করতে পারি, ডকুমেন্ট করতে পারি।
So আমরা যখনই কোনো কিছু ডিসিশন নিচ্ছি আমরা সেগুলোকে ডকুমেন্ট করে ফেলতে পারি। শেষ স্টেপে যে আমরা হয়তো জিনিসপত্রগুলো কাটছাঁট করা আর একটু মডিফাই করে আরো প্রপার বানাইতে পারি। বাট আমাদেরকে যাতে কন্টিনিউয়াস লাগে আমাদের ওয়ার্ক প্রসেসের মধ্যে ডকুমেন্টেশন একটা পার্ট হয়ে যায়, রেগুলার পার্ট হয়ে যায়। দেন আমরা এটাকে ট্রাই করবো কি সিম্পল রাখতে, এটাকে নোবেল বা সাহিত্য বানায় ফেললে চলবে না, আবার একেবারে এমন সিম্পল বানানো হবে না যেটা একটা লন্ড্রি লিস্ট হয়ে যায়। আমাদেরকে এমন লেভেলের রিগোরাস রাখতে হবে যাতে এটা ক্লিয়ার হয়, এটা সিম্পল থাকে, এবং আমরা অ্যাজিউম করে নেবো যে মানুষজন পড়বে না, ঠিক আছে? সো যাতে অল্প পড়েও বা স্কিম থ্রু করেও যাতে মানুষজন বুঝতে পারে, বা যে স্পেসিফিক এক্সপেকটেশন নিয়ে মানুষজন ডকুমেন্টটাকে পড়ে সেটা যাতে মিট করতে পারে আমাদের ডকুমেন্টেশন। সো সেই লেভেলের ডিটেলসটা আমাদের রাখতে হবে। আর এটা আমার কোম্পানি টু কোম্পানি, টিম টু টিম ভ্যারি করে। আপনার টিমের মধ্যে যদি এমন ধরনের কানেকশন বা এত ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আপনারা অল্প কিছু হিন্ট থাকলে বুঝতে পারেন, দেন ইট ক্যান বি লাইক ওয়ে লেস ডিটেল। আর যদি মনে করেন যে না, ফিউচারে আমার এই টিমের ফরমেশন এমন থাকবে না, আমার টিম মেম্বার চলে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই কানেকশনটা নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি হয়তো বা তখন ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করতে পারেন। আর একটা বিষয় হলো ডকুমেন্টেশন আমরা খালি বানায় রাখলে হলো না, যে বানায় রাখছি বাট মানুষ পড়ে না। আমাদেরকে যাতে মানুষজন পড়ে সেই অনুযায়ী কাজ করতে হবে। এবং এটার জন্য কি করতে হবে, আমরা যখন নর্মাল প্রোডাক্ট ডিজাইন করার ক্ষেত্রে আমরা কি করি, ফিডব্যাক নিই, বানানোর পরে টেস্ট করি যে মানুষ আসলে ইউজ করতেছে কিনা, তারা কি স্ট্রাগল ফেস করতেছে। তো ডকুমেন্টেশনে আমাদের সেই এফোর্টটা জারি রাখতে হবে। আমার যারা ইউজার, এই ডকুমেন্ট যারা পড়বে বা যারা ইউজ করবে, তারা যাতে বুঝে তারা কোথায় বুঝতেছে না সেটা কন্টিনিউয়াসলি আন্ডারস্ট্যান্ড করা, ফিগার আউট করা এবং সেটাকে ইমপ্রুভমেন্টের মধ্যে রাখা, দ্যাট শুড বি আমার অ্যাপ্রোচ। আমরা যদি এটা করতে পারি তাহলে উই ক্যান ওভার টাইম ডকুমেন্টেশনটাকে আমরা একটা ভ্যালুয়েবল রিসোর্সে বানাতে পারবো। দেন আমাদেরকে ফিডব্যাক এন্ড সাপোর্ট সিস্টেম করতে হবে। ওই মায়ের খাওয়ার যে ছবিটা দিছি, ওই মায়ের খাইতে যদি না যাই আমরা স্কেলিং এর ক্ষেত্রে, so আমাদেরকে সাপোর্ট সিস্টেমটা বিল্ড করতে হবে। এবং এখানে দেখেন, এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, এটাও লিফটের থেকে নেওয়া। ওরা লাস্ট ইয়ার কনফিগ এটা শেয়ার করছিল যে দে স্পেন্ড লাইক 160+ আওয়ার্স পার উইক শুধুমাত্র সাপোর্ট দেওয়ার জন্য। আমরা ডিফারেন্ট টিম থেকে কোশ্চেন এসেছে তারা কোন কম্পোনেন্ট ইউজ করবে, স্পেসিফিক কেসে কেমন ইউজ করবে, কাজ করতেছে না, ওভারহেড করতে পারতেছে না, তো সেই সাপোর্ট দিতে তাদের 160 আওয়ার্স চলে যায়। সো বুঝতে পারতেছে তারা কয়েকজন মানে অ্যাটলিস্ট লাইক 4-5 জন ডেডিকেটেড রিসোর্স লাগে শুধু সাপোর্ট দেওয়ার জন্য। So আপনি বুঝতে পারছেন কি ধরনের স্কেলে লোক লাগতে পারে। এটা অবশ্য অবভিয়াসলি ভ্যারি করে কিভাবে আপনার টিমে কতজন ডিজাইনার, কতজন ডেভেলপার তার উপর, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য স্কেল। সো সেই স্কেলটা যদি আমরা বুঝতে পারি, তো আমরা যখন সিস্টেমটাকে স্কেল করবো, উই অলসো নিড টু কিপ দ্যাট থিং ইন মাইন্ড যে আমরা ফিডব্যাক বা ওই সাপোর্টের বিষয়টা রাখবো। সো ফার্স্ট অফ অল লাইক ফিডব্যাকের জন্য ওয়ে রাখবো যাতে মানুষজন যারা ইউজ করতেছে তারা যাতে তাদের পেইন পয়েন্ট গুলো শেয়ার করতে পারে, যে সিস্টেম ইউজ করতেছে তারা কোথায় স্ট্রাগল করতেছে। অন দা আদার হ্যান্ড যারা স্ট্রাগল করতেছে তাদেরকে যাতে আমরা হেল্প করতে পারি, ঠিক আছে, তাদেরকে যাতে আমরা সাপোর্টটা দিতে পারি, সেই চ্যানেলটা চালু রাখতে হবে। ওকে, দেন ভার্সনিং। সো এটা মনে করেন আপনারা লিখে নিতে পারেন, যখন স্কেলিং করতে যাবেন এমন একটা সময় আসবে যখন আপনি জগা খিচুড়ি পাকাবেন, কিছু একটা ভেজাল হবে, সেটা কোডে হোক, সেটা ডিজাইনে হোক। রিসেন্টলি আমাকে একজন ফোন দিছিল যে তাদের ডিজাইন সিস্টেম মেনটেন করতেছিল যে লোক, সে আর কি ওভারভিউ করে নাই, এবং ফলশ্রুতিতে অন্য যে কন্ট্রিবিউটর ছিল সে কি করছে, পুরো ফাইলই ডুপ্লিকেট করে মেসাকার অবস্থা বানিয়ে ফেলছে। এখন পরবর্তী ভার্সনের সকল আপডেট চলে গেছে ওই নতুন ফাইলে, ডুপ্লিকেটেড ফাইলে, রাদার দেন দ্য অরিজিনাল ফাইল। সো এরকম অনেক মেস আপ হবে। সো এখানে ভার্সনিংটা খুবই স্ট্রিক্টলি মনিটর করতে হবে যাতে করে আপনার সিস্টেমের যে আপডেট গুলো হবে স্কেলিং করতে যাওয়ার সময় প্রত্যেকটা ভার্সন যাতে আপনি কিপ ট্র্যাক রাখেন, ব্যাকআপ যাতে থাকে, যাতে ইউ ক্যান অলওয়েজ রিভার্ট ব্যাক। এবং কম্প্যাটিবিলিটি মিনিং আপনার সিস্টেমের আপনি হয়তো আপগ্রেড করছেন, বাট যারা এখনো আগের জিনিসে ইউজ করতেছে তারা যাতে কোনো ধরনের ইস্যু ফেস না করে, বিকজ আদারওয়াইজ তারা কিন্তু মেজর নামে কনসার্ন রেজ করবে যে ভাই এটা করতেছিলাম কাজ করে না, পুরাই ঝামেলা পাকে গেছে, বা আমার পুরো ডিজাইন ফাইলটাই চেঞ্জ হয়ে গেছে আমি যখনই নতুন ভার্সনে আপডেট করছি। সো কম্প্যাটিবিলিটি অ্যান্ড লাইক এই ভার্সনিং খুবই ক্রিটিক্যালি আপনাদের কাজে দিবে।
দেন মনিটরিং, আমরা বলছিলাম যে হায়ার এক্সপেকটেশন, হায়ার কস্ট আমাদেরকে একটা চ্যালেঞ্জ দিবে, এবং যতক্ষণ হায়ার কস্ট তখন হায়ার অথরিটি সি লেভেল থেকে আপনাকে এক্সপেক্ট করবে যে আপনি এটার ইম্প্যাক্ট, এটার ভ্যালু মেজার করেন। সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে উই নিড টু কিপ ট্র্যাক আওয়ার সিস্টেম, এটা কিভাবে ইউজ হচ্ছে, আমরা কি আসলে সেই কনসিস্টেন্সি মেনটেন করতে পারছি কিনা, আমরা কি আসলে ভ্যালু দিতে পারছি কিনা, আমাদের ইমপ্লিমেন্টেশনটা কি আগে থেকে ফাস্টার হচ্ছে কিনা, আমরা যে ভ্যালু গুলো দিয়ে অ্যাডাপ্টেশন করাইছিলাম সেগুলো আমরা কতটুকু মেনটেন করতে পারছি। তো সেই ভ্যালু ইম্প্যাক্ট যে কনসার্ন গুলো সেগুলো আসবে, আমাদের ROI ম্যাট্রিক্স ডিফাইন করার দরকার পড়বে। সেটা স্কেলিং এর সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে স্কেলিং করতেছি, হাউ মাচ ভ্যালু আই ক্যান অ্যাচিভ উইথ দিস প্রসেস। আমরা ওটা চিন্তা মাথায় রেখে আমরা আগাবো, যাতে কস্টের সাথে আমাদের ব্যালেন্সটা থাকে। সেখানে আমি একটা এক্সাম্পল দিছি, ইটস আ ভেরি বেসিক এক্সাম্পল যে আমাদের এগুলো আমরা কিভাবে মেজার করতে পারি, কি কি অবজেক্টিভ দাঁড় করাতে পারি। আই উইল নট গো ইনটু দ্যাট ডিটেল বিকজ এটা টিম টু টিম ভ্যারি করবে, আপনার সিস্টেমের ম্যাচুরিটির উপর ভ্যারি করবে, বাট ইউ ক্যান বেসিক্যালি টেক দিস অ্যাজ অ্যান এক্সাম্পল। আচ্ছা, সো আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বললাম। সো এখন আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু সবক দিব আর কি, ঠিক আছে আপনাদেরকে। এতক্ষণ সবকই দিছি, বক বক করছি, আরো কিছু দিব আর কি। সো কিছু স্মলার পয়েন্ট ওভারঅল ডিজাইন সিস্টেম নিয়েই একটু মাথায় নিতে পারি, এটা স্কেলিং এর সাথে রিলেটেড না, ওভারঅল আর কি আপনাদের সবার ক্ষেত্রেই কাজে দিবে। So, প্রথম যে সবকটা সেটা হলো আমরা সিস্টেমটাকে বানাচ্ছি যাতে আমাদের যে প্রোডাক্ট ডেভেলপমেন্টের যে প্রসেসটা সেটা যাতে ইজি হয়, আমরা যাতে ইউজারের যে কঠিন কঠিন কমপ্লেক্স প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে ফোকাস থাকতে পারি, রাদার দেন ডিফাইনিং কালার্স এভরি টাইম, ডিফাইনিং অর লাইক অ্যাডজাস্টিং বাটন এভরি টাইম, ঠিক আছে। সো যেসব লাইক লো ভ্যালু ডিসিশন আছে সেগুলো যাতে আমরা সিস্টেমে ঢুকাই দিতে পারি, যাতে করে আমরা কোর প্রবলেম গুলো নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। সো এই যে সিস্টেমের প্লেসটা ওভারঅল প্রোডাক্ট ডেভেলপমেন্টের ভিতরে, এই জিনিসটা আমাদের মাথায় ঢুকাই নিতে হবে। আমাদের সিস্টেমের কাজ এটা না যে নতুন নতুন ক্রিয়েটিভ কম্পোনেন্ট বানানো, রাদার যে কম্পোনেন্ট গুলো আমরা ইউজ করতেছি বা আমরা যখন ক্রিয়েট একটা সলিউশন আনবো, সেই সলিউশনটা যাতে আমাদের সিস্টেম দিয়ে আমরা বিল্ড করতে পারি, আমাদের সিস্টেমের সেই ক্যাপাসিটিটা থাকতে হবে বা সেই অ্যাডাপ্টিবিলিটিটা থাকতে হবে। সেকেন্ড হলো যে আচ্ছা, এখানে সবাই চা খাচ্ছে, রং চা, হ্যাঁ, অন্য কিছু হইবেন না। সো আমরা যখন সিস্টেম বানাচ্ছি, তারা সিস্টেমটা কি হয়, মাল্টিপল পিপল ইউজ করবে, আমার ডিজাইনার, ডেভেলপার। সো আমার সিস্টেমটা যখন আমি স্কেল করতেছি বা বিল্ড করতেছি, উই উইল ট্রাই টু কিপ দিস থিং ইন মাইন্ড যে এই সিস্টেমটা শেয়ার একটা জিনিস, এবং যে জিনিসটা সবার মধ্যে শেয়ার, সবার জন্য কমন, সেইটাই সিস্টেমে থাকবে। যেটা আর মানে কোনো স্পেসিফিক কাজের জন্য বা কোনো স্পেসিফিক পারপাসের জন্য সেটা সিস্টেমে যাতে না ঢুকে, সেটা সেই স্পেসিফিক পারপাসেই থাকুক, ঠিক আছে। আমাদের ওই মাইন্ডসেটটা রাখতে হবে যাতে আমরা সিস্টেমটাকে শেয়ার্ড যে গোল বা শেয়ার যে রিসোর্স সেই হিসেবে রাখতে পারি। দেন প্রোডাক্টের যে ভিশন সেটা প্রোডাক্ট ধরে রাখবে, সিস্টেমের কাজ হবে এটা একটা হেল্পিং হ্যান্ড, এটা একটা টুলস। ইটস নট নেসেসারি যে সিস্টেম উইল ডিক্টেট যে আমার প্রোডাক্টের লুক কেমন হবে, প্রোডাক্টের দরকার হলে সিস্টেম পুরো ভেঙে ফেলবে, ঠিক আছে। সো আমরা যাতে সিস্টেম যাতে ফোর্স না করে প্রোডাক্টকে, সিস্টেম ইজ বেসিক্যালি মেকিং দ্য ডিসিশন মেকিং প্রসেস ইজিয়ার। সো আমাদের সিস্টেমে যাতে একটা টুল হিসেবে কাজ করে, একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে, রাদার দেন আ রেস্ট্রিকশন। সো এই মাইন্ডসেটটা আমাদেরকে বিল্ড করতে হবে। দেন অ্যাগেইন লাইক আবার যে কমিউনিটির বিষয়টা মাথায় রাখতে হবে। সিস্টেম ডাজন্ট মিন যে আমরা ডিজাইন সিস্টেমটাকে স্কেল করতেছি এখন সবার মধ্যে ফোর্স করব, দ্যাট ইজ নট স্কেলিং, দ্যাট ইজ নট ডিজাইন সিস্টেম। রাদার আমাদের কাজ হবে যে সিস্টেমটাকে এমন ভাবে স্কেল করানো যাতে করে এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড এন্ড এভরিওয়ান ক্যান রিলেট টু দিস, এবং সবাই যাতে সেই বেনিফিটটাকে রিয়েলাইজ করে, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড করতে পারে। দেন আমাদের সবাই আমরা যারা ডিজাইনার, আমাদের থাকে যে ফিগমার শিখছি কম্পোনেন্টের ভিতরে সকল ভ্যারিয়েন্ট বানাবো, এক গাদা প্রপার্টি প্যানেল নামে পুরো পুরো প্রপার্টি প্যানেল ভরে ফেলবো, এতগুলা প্রপার্টি অ্যাড করবো। এই কমপ্লেক্সিটিটা দিন শেষে আসলে লার্জার স্কেলে যখন আপনি যাবেন তখন আরো বেশি ঝামেলা আপনারা ফেলাবে। সো রাদার যখন আপনি স্কেলিং এর দিকে চিন্তা করতেছেন, তখন ইউ নিড টু থিঙ্ক যে মানুষ যারা আমরা ইউজ করবে ডিফারেন্ট ডিফারেন্ট টিমের ডিফারেন্ট ম্যাচুরিটির বা টেকনিক্যাল স্কিলের মানুষ আছে। সো সবাই যাতে জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পারে, সবাই যাতে জিনিসটাকে ইজিলি গ্র্যাপস করতে পারে যে কিভাবে সিস্টেমটা ইউজ করতে হয়।
সো সেইটা মাথায় রেখে যেখানে ইউজ করা বা এটার বেনিফিটটা সবাই রিয়েলাইজ করতে পারবে এমন ভাবে বানাইতে পারলে আমার জন্য বেটার রাদার দেন হাইলি কমপ্লেক্স হাইলি ব্লটেড একটা কম্পোনেন্ট বানাইলাম। দেন ডকুমেন্টেশন ফার্স্ট। সো এখানে যেটা খুবই ক্রিটিক্যাল একটা জিনিস যে ডকুমেন্টেশন প্রথম আমরা চিন্তা করবো যে ডকুমেন্টেশন ইজ আ টুল অ্যাজ ওয়েল লাইক অ্যানাদার লিভার যেটা আমাদেরকে হেল্প করবে সিস্টেমটাকে ভালো মতো ইউজ করতে। So আমরা এটাকে যাতে টুলের মতন আমি ফিগমা যেমন একটা টুল, আমার ডকুমেন্টেশন একটা টুল আমার ডেভেলপারের জন্য, আমার সিস্টেমের ইউজারের জন্য, তারা যাতে ইজিলি জিনিসটাকে ওই টুলের মতো করে কাজে লাগাইতে পারে, যাতে তাদের স্পেসিফিক যে ফাংশনালিটি দরকার, যে আন্ডারস্ট্যান্ডিং বা যে কোয়েশ্চেনের অ্যান্সার দরকার সেটা যাতে সে পায়। দেন ইট উইল বিকাম আ পিকচার, মানে আমি যাতে তখন ডকুমেন্টেশন দেখে বুঝতে পারি যে আমার প্রোডাক্টটা কেমন হওয়া দরকার, আমার ইমপ্লিমেন্টেশনটা কেমন হওয়া দরকার। অ্যান্ড দেন আমরা হয়তো এক্সপেক্ট করতে পারি যে কেউ এটাকে থরলি পড়বে। ঠিক আছে, আমরা যদি এই মাইন্ডসেট থেকে কাজ করি প্রবাবলি ডকুমেন্টেশন আমরা আরো একটু বেটার ভাবে করতে পারবো। অ্যান্ড দেন আমরা যত মেজারমেন্ট যত অ্যানালিটিক্সই দেখি না কেন, সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যানালিটিক্স হলো রিজাল্ট সিস্টেমের জন্য যে এটা ডিপেন্ডেন্সি। আমার একটা স্পেসিফিক স্প্রিন্টে বা একটা স্পেসিফিক কোয়ার্টারে আমার যদি 3টা ফিচার শিপ হয়, এই ফিচার গুলোর মধ্যে কতটুকু আমার ডিজাইন সিস্টেম আমাদের হেল্প করতে পারছে, কতটুকু কমপ্লিটলি ইউনিকলি বানানো লাগছে, আর কতটুকু সিস্টেম থেকে অলরেডি জেনারেট করতে পারছে। দ্যাট উড বি দ্য হাইয়েস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট মেজারমেন্ট ফর অ্যানালিটিক্স। সো আমরা সবসময় ওইটা মাথায় রাখবো যে আমার সিস্টেম যাতে খুব হ্যাভিলি আমার ইউজাররা ব্যবহার করে ফিচার গুলোকে রিলিজ করতে পারে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ কোয়ান্টিটি না কোয়ালিটি, যে আমার যতগুলো কম্পোনেন্টই থাকুক, যতটুকু স্কোপই থাকুক, যতটুকু স্কেল থাকুক, ইফ দ্যাট হ্যাজ দ্য লাইক দ্য বেস্ট কোয়ালিটি, সেইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রাদার দেন লাইক আমার অনেকগুলো কম্পোনেন্ট আছে, আমার এক গাদা কম্পোনেন্ট আছে, মানুষকে ইউজ করে না, কোনো লাভ নাই। আমার অনেকগুলো লাইক অনেক টোকেন আছে, বাট দিন শেষে আমাকে নতুন নতুন টোকেন প্রতিদিন ইন্ট্রোডিউস করাই লাগতেছে, ডাজন্ট মেক সেন্স। ঠিক আছে, সো আমাদের ফোকাস থাকবে কোয়ালিটি, যাতে আমার সিস্টেমটার যতটুকুই আছে ততটুকু যাতে হাইলি আমি ইউজ করাইতে পারি, বেনিফিট দিতে পারি। সো এই সবকগুলো দিয়েই আমি আজকের সেশনটা শেষ করব। সো আপনাদের যদি স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে, আই উইল টেক দ্যাট নাও।